মিস্টার ফিজিক্সের সাথে সমীকরণ একাডেমির নতুন এই পথ চলায় নতুন আরেকটা সিরিজ যুক্ত হলো, যার নাম লাস্ট আওয়ার রিভিশন, যেটা এইচএসসি 2026 এবং 27 ব্যাচ উভয়ের জন্য খুবই কার্যকরী। এইচএসসি 26 ব্যাচের জন্য এটা লাস্ট আওয়ার রিভিশন হিসেবে কাজ করবে এবং এইচএসসি 27 ব্যাচের জন্য কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে। হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল অ্যান্ড এ মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস। এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা কি শুধু আমি আনলাম না, এই প্লেলিস্টটা আপনাদের নূর ভাইয়াও আনতেছে। কেমিস্ট্রি কেমিস্ট্রি এর উপর তার নূর ভাইয়া ইউটিউব চ্যানেল থেকে, সেটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি। তো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এইটার উপর 2025 সালে যা যা সিকিউ এমসিকিউ আসছে প্রত্যেকটা জিনিস আমরা দেখে ফেলবো। আর এটার জন্য কিন্তু কস্টিং একদম জিরো, বাট যারা হচ্ছে আর একটু ইন ডেপথ নলেজ নিতে চান তাদের জন্য আমাদের খুবই স্বল্প মূল্যে, আমি একটু মূল্যটা একটু ফোকাস করতে চাচ্ছি। এটা হচ্ছে মূল্যটা এই জন্যই রাখা হয়েছে যাতে এই জিনিসটার একটা ভ্যালু আপনার কাছে থাকে, সেটার জন্যই। তো সেইখানে হচ্ছে আমরা টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউ 10 ইয়ার্স অ্যানালাইসিস কোশ্চেন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিগত 8 থেকে 10 বছরের আমরা অ্যানালাইসিস করে যে যে টাইপ অনুসারে কোশ্চেনগুলো আসছে সেই টাইপ অনুসারে যখন আপনাদেরকে পড়াবো, আশা করি কোনো টাইপই তার মধ্যে আর বাকি থাকবে না। তাহলে টাইপও আমাদের হয়ে গেল এবং সেই সিকিউগুলো সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে গেল। আশা করি এই জিনিসটা যদি আপনারা এনরোল করেন তাহলে আপনাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত, এইচএসসি পরীক্ষায় ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আর কোনো কিছু বাধাবাধির সুযোগ নেই। তো এখানে 1-to-1 মেন্টরশিপ এবং উইকলি জুম সেশনও থাকবে, যেখানে আপনাদের বিভিন্ন সমস্যা, শেষ সময় আপনারা কি কি সমস্যা ফেস করছেন সেগুলো আমাদেরকে ডিরেক্টলি আপনারা জানাতে পারবেন। আর অবশ্যই এই নাম্বারটাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু দুইটাই নাম্বার, এই যে এখানেও একটা এখানেও একটা, বাট আমাদের বিকাশ এবং নগদ সেটা কিন্তু এই নাম্বারে আছে অ্যাভেলেবেল। ওকে, বিকাশ এবং নগদ কিন্তু এই নাম্বারে 01755029838। আর এই যে কোর্সটা, এই কোর্সের ডিটেলসটা আমরা কিছু দিনের মধ্যেই দিয়ে দেবো। আপনারা একটু কাইন্ডলি মিস্টার ফিজিক্সের ইউটিউব চ্যানেল এবং নূর ভাইয়ের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ রাখবেন। সেই ইউটিউব চ্যানেলগুলো দেখতে কেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন, এটা হচ্ছে মিস্টার ফিজিক্স দেবাশিস হালদারের ইউটিউব চ্যানেল, যেটা আসলে এতদিন এসএসসিদেরকে নিয়ে কাজ করেছে এবং এটা খুবই নতুন, একদমই নতুন ব্র্যান্ড নিউ একটা ইউটিউব চ্যানেল বলা চলে। আর হচ্ছে এটা আমাদের নূর ভাইয়ের ইউটিউব চ্যানেল, যেটা অনেক পুরাতন। নূর ভাই অনেকদিন ধরে এইচএসসিদেরকে নিয়ে অনেক কাজ করে আসছে, অ্যাডমিশন নিয়ে কাজ করে আসতেছে। আপনারা নূর ভাইয়ের চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, অলরেডি কিন্তু নূর ভাইয়ের একটা এইচএসসি 26-27 যে ওয়ান শট গুণগত রসায়নের এমসিকিউ অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারেছেন। এবার আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ঠিক আছে, এইখানে 2025 সালে যা যা কোশ্চেন আসছে অনেক টপিকই কভার হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম টপিকে কভার হয়ে গেছে। ওকে, তো সেই জিনিসটা আগে আপনারা খুব সুন্দরভাবে দেখেন। প্রথমেই দেখেন, এখানে একটা কথা বলা আছে, লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়। ব্যাস 3 গুণ হয়, ঠিক আছে। হ্রদের গভীরতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কিছু জিনিস একটু আমাদের দেখা প্রয়োজন। মনে করেন এইটা হচ্ছে হ্রদের তলদেশ আর এটা হচ্ছে হ্রদের উপরিদেশ, তাহলে এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা মনে করেন এইচ। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা ধরে নেন, আপনারা একটা জাস্ট ধরে নেন যে হ্রদের তলদেশে চাপ হচ্ছে P2, হ্রদের তলদেশে চাপ কত P2 এবং উপরে চাপ কত P1। ঠিক আছে, তাহলে আর আমি যদি আপনাকে একটু বলি যে এই যে এইচ গভীরতায় যে চাপ, সেই এইচ গভীরতায় চাপটা হচ্ছে এইচ রো জি। আপনারা কি রাগ করবেন? আশা করি রাগ করার কিছুই নেই। এইচ গভীরতায় চাপ কত? এইচ রো জি। ভালো কথা। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে নিচে দেখেন P2 যে চাপ, এটা হচ্ছে একটা ছেলে, সে বিয়ে করেছে দুইটা, এক বউয়ের নাম হচ্ছে এইচ রোজি আর এক বউয়ের নাম হচ্ছে P1। তাহলে এই P2 এর কাঁধে কয়জনের চাপ? দুইজনের চাপ, এইচ রোজি আর P1। তাহলে আমরা কি এখান থেকে P2 ইকুয়াল টু P1 প্লাস এইচ রোজি, এটা কি বলতে পারি? আশা করি পারি। P2 ইকুয়াল টু P1 প্লাস এইচ রোজি। এখানে আমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারি যে নিচে হচ্ছে আয়তন V2, মানে যে বুদবুদ যেটা আছে না, বুদবুদ বুদবুদ কিভাবে যায়, এখানে প্রথমে একটা, তারপর একটু বড় হয়, তারপর একটু বড় হয়, তারপর একটু বড় হয়, তারপর একটু বড় হয়, বুদবুদ কিন্তু এইভাবে ওঠে। ঠিক আছে, তো এই নিচে যে এখানে আসছিল সেটার আয়তন হচ্ছে V2 আর উপরে গেলে বুদবুদের আয়তন হচ্ছে V1। তাহলে দেখেন তো, বুদবুদ নিয়ে আমাদের কি বলেছে, বুদবুদের ব্যাস 3 গুণ হয়। তার মানে এইখানে যা ছিল উপরে গিয়ে তার 3 গুণ হয়ে গেছে। অর্থাৎ এইখানে যদি V2 সমান সমান আমি ধরি, আপনি V2 সমান সমান ধরে নেন জাস্ট ভি ধরেন। ঠিক আছে, তাহলে এইখানে গিয়ে কত গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। কিন্তু কি 3 গুণ হয়েছে? আয়তন না,
ব্যাস 3 গুণ হয়েছে। তাহলে বলেন তো আয়তনের সাথে ব্যাসের সম্পর্কটা কি? কিউবের সমানুপাতিক, ব্যাসার্ধও সেম, ব্যাসার্ধও সেম, কিউবের সমানুপাতিক। তাহলে ব্যাস 3 গুণ হয়েছে, তাহলে ব্যাসের এখানে 3 বসায় দেন, 3 কিউব 27, অর্থাৎ এখানে V1 হবে 27 ভি। ঠিক আছে, V2 হচ্ছে ভি, V1 হচ্ছে 27 ভি। কোনো ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নেই। এখন দেখেন এখানে একটা কথা বলছে যে সর্বত্র তাপমাত্রা সমান, তাহলে এখানে T1 T2 ধরার কোনো কারণ নেই। যেহেতু তাপমাত্রা সমান সেহেতু আমরা এই সূত্রে সরাসরি চলে যেতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। এইখান থেকে P1 তো হচ্ছে P1 এর মতোই বসে গেল। V1 সমান সমান কত দেখেন, V1 সমান সমান হচ্ছে 27 ভি। 27 V1 সমান সমান কত? V1 সমান সমান হচ্ছে 27 ভি। এই P2 সমান সমান কত? P2 সমান সমান হচ্ছে P1 প্লাস এইচ রো জি। আর V2 সমান সমান, V2 সমান সমান শুধু ভি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন তো এই ভি আর এই ভি কেটে দেওয়া যায় না? দুইটা ভি কেটে দেওয়া যায়। যদি দুইটা ভি আমরা কেটে দেই তাহলে এরপরে আমাদের কি চলে আসবে দেখেন তো, এই পাশে থাকে হচ্ছে 27 P1, এই পাশে হচ্ছে P1 প্লাস এইচ রো জি। যদি ওই পাশ থেকে এইচ কে আমরা একসাথে রাখি, এইচ কে আমরা একসাথে রাখলাম, তাহলে দেখেন এখানে আসবে 27 P1 আর এই P1টা এই পাশে এসে হয়ে যেত মাইনাস P1 ডিভাইডেড বাই এইচ এর কাছে কি ছিল রো জি, সেটা নিচে চলে যেত রো জি। ডান। তাহলে দেখেন এখানে চলে আসলো 26 P1 ডিভাইডেড বাই রো জি। এখন আপনি 26-এর পরে P1 এর মানটা বসান। P1 এর মান কত দেখেন, বায়ুমণ্ডলের চাপ, এই যে P1 অর্থাৎ উপরিতলে বায়ুর যে চাপ সেটা কত, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। তাহলে 26 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রো জি। রো কত? রো হচ্ছে 1000। রো 1000 না, রো কত? রো কত দেখেন, এই যে 1020, 1020, রো কিন্তু 1000 না, মনের ভুলেও আবার রো 1000 লিখে ফেলেন না। রো হচ্ছে 1020। আচ্ছা, ভালো কথা। ইন্টু জি কত? জি হচ্ছে 9.8। একটু খেয়াল করেন, কখনো কখনো জি কিন্তু এখানে 10 দেওয়া থাকে। তো কোশ্চেনে যদি দেওয়া না থাকে 9.8 লেখেন, বাট কোশ্চেনে যদি দেওয়া থাকে তখন কিন্তু দেখে শুনে লিখেন যে কত আসলে এখানে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের এইচ এর যে মান, সেই এইচ এর মানটা হবে হচ্ছে 260.1 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো এই ক্ষেত্রে যখন ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হবে, ব্যাস বা ব্যাসার্ধ যখন n গুণ হবে, তখন আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্র হচ্ছে h ইকুয়াল টু n কিউব মাইনাস 1 ডিভাইডেড n কিউব মাইনাস 1 ইন্টু PA। PA মানে কি? PA আর বায়ুমণ্ডলের চাপ ডিভাইডেড বাই রো জি, ডিভাইডেড বাই রো জি। এটা হচ্ছে আমাদের এই জায়গার সূত্র। আরো কিন্তু কিছু সূত্র আছে, যেমন ব্যাস, যদি ডিরেক্ট বলে যে আমাদের আয়তন n গুণ হলে কত হবে, যদি ডিরেক্ট বলে যে আমাদের আসলে আয়তন না, আমাদের ব্যাসার্ধ বা ক্ষেত্রফল n গুণ হলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আরো সূত্র আছে। তো যেহেতু সেটা আমাদের এই 2025 সালের টপিকের মধ্যে না, ওই জন্য আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমাদের 2025 সালের টপিকের মধ্যে কোনটা আছে, h ইকুয়াল টু n কিউব মাইনাস 1, তারপর হচ্ছে এয়ার প্রেসার ডিভাইডেড বাই রো জি। এটা কোন ক্ষেত্রে? যখন তাপমাত্রা সমান, যখন T1 ইজ ইকুয়াল টু T2 এবং 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 ব্যাস অথবা ব্যাসার্ধ n গুণ হলে। ঠিক আছে, ব্যাস অথবা ব্যাসার্ধ n গুণ হলে তখনই এই সূত্রটা খাটবে, আদারওয়াইজ এই সূত্র খাটবে না। তাহলে এখন আসেন আমরা পরেরটায় যাই। উদ্দীপকের হ্রদটি মিঠা পানির হলে, খেয়াল করেন মিঠা পানির মানে কি, যেটা খাওয়া যায়, অর্থাৎ মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার মানে কি? মিনারেল ওয়াটার মানে খাদ্য পানি। আর সেই খাদ্য পানি মানে কি? খাদ্য পানি মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার। তার যে ঘনত্ব সেটা কত হবে? 1000। তার ঘনত্ব কত হবে? 1000। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, দেখেন আগেরটার মতো সেম থাকবে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু সেম। h ইকুয়াল টু 26 P1 ডিভাইডেড বাই রো জি, এই পর্যন্ত কিন্তু সেম থাকবে। তো এই পর্যন্ত আমরা সেম রাখলাম। h ইকুয়াল টু 26 P1 ডিভাইডেড বাই রো জি। চেঞ্জ হবে কোথায়? h এর মানে চেঞ্জ হবে আর রো এর মানে চেঞ্জ হবে, রো ড্যাশ দিলাম এই জন্য। ঠিক আছে, তাহলে 26 ইন্টু P1 কত? এই P1 কত সবাই বলেন? 10 টু দি পাওয়ার 5। আর রো কত হবে এখন? রো হবে হচ্ছে 1000, মাথায় রাখেন। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। মিঠা পানির ক্ষেত্রে তাহলে রো কত হবে, মানে ঘনত্ব, পানির ঘনত্ব কত হবে? পানির ঘনত্ব হবে 1000 কেজি
পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা চলে আসবে 265.3, মেবি 265.3 বা এরকম কিছু এত মিটার। তাহলে যেটা অবশ্যই একই থাকতেছে না, অর্থাৎ একই হবে না। ডান, এটা হয়ে গেল। যশোর বোর্ড, এ ও বি দুটি পাত্র আছে, গ্যাস সংরক্ষিত আছে, আয়তন দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, চাপ সমান, উভয়ের চাপ সমান, তার মানে পি সমান। ওকে, বি এর আণবিক ভর এ এর আণবিক ভরের 36 গুণ। আচ্ছা, বি এর আণবিক ভর যদি এ এর আণবিক ভরের 36 গুণ হয়, তাহলে আমরা কি বলতে পারবো এম বি ইকুয়াল টু 36 এম এ। বলতে পারি নিশ্চয়ই, এটা আমাদের এখানেই থাকুক। তাহলে এ পাত্রের গ্যাসটির অনুপ্রতি গড় গতিশক্তি। আচ্ছা দেখেন, এখানে অনুপ্রতি গড় গতিশক্তি অথবা খালি গড় গতিশক্তি দুইটা কিন্তু একই কথা। আর যখনই অনুপ্রতি মানে প্রতিটা অণুর টি, যখনই টি বলবে তখনই কেটি সূত্র, যখনই টি আসবে তখনই কি সূত্র, কেটি সূত্র। তাহলে আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারি, ই ইকুয়াল টু লিখতে পারি 3/2 এনআরটি, না 3/2 কেটি, একটা বলেছে না, তাহলে কেটি। ওকে, তাহলে দেখেন তো 3/2 ইন্টু এই কে এর মান কত, বোলজম্যান ধ্রুবক 1.38 ইন্টু 10⁻⁻23। ঠিকঠাক লিখেছি না, জুল পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা এরপর টি এর মান কত দেখেন তো, তাপমাত্রা কত থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 প্লাস 273 মানে 310। তাহলে 3/2 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু 310, টোটাল করলে আপনার অ্যান্সার চলে আসবে 6.4 ইন্টু 10⁻⁻21 জুল। অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা ই এর কোন সূত্রটা ইউজ করলাম, কেটি। কেন, কারণ এখানে আমাদেরকে বলতেছে অণুপ্রতি গড় গতিশক্তি কত, অর্থাৎ একটি অণুর গড় গতিশক্তি কত। ঠিক আছে, এরপর আসেন এটার ঘ নাম্বার, গ্যাস দ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ। দুইটা গ্যাস আছে এ এবং বি, এই মূল গড় বর্গবেগ বর্গমূল, তার সূত্র কি, তার সূত্র হচ্ছে সি আর এম এস, ধরেন মনে করেন এ গ্যাসের জন্য √3 RT/m। এম কি দেবো, এম এ দেবো। আচ্ছা ভালো কথা। এরপর মনে করেন এখানে আছে হচ্ছে সি আর এম এস অফ বি, এটা কি হবে √3 RT/m বি। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন তো, আমরা এখান থেকে RT/m এর মানটা বের করতে পারবো কিনা কোনোভাবে, অবশ্যই পারবো। আমরা একটা সূত্র জানি না, পিভি ইকুয়াল টু এনআরটি। এইখান থেকে দেখেন আমরা কি এটা জানতাম না যে পিভি ইকুয়াল টু এন মানে হচ্ছে ডাব্লু/এম, ডাব্লু মানে হচ্ছে যে গ্যাসটা দেওয়া আছে ওই গ্যাসের ভর, আর এম মানে হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। আচ্ছা, তাহলে আরটি, এইখান থেকে RT/m এই বস্তুটাকে একসাথে রাখেন, RT/m এইটাকে একসাথে রাখেন, আর এই পাশে নিয়ে যান PV/W। আচ্ছা দেখেন তো, আমাদের কোথাও কি ডাব্লু দেওয়া আছে, মানে এ গ্যাস কতটুকু ভরে আছে, বি গ্যাসের কতটুকু ভর আছে, তা কিন্তু দেওয়া নেই। কি দেওয়া আছে, মোল, এন দেওয়া আছে এবং আণবিক ভরের একটা টার্ম দেওয়া আছে। তাহলে আমরা এই ডাব্লু কে ভেঙে দেখেন এরকম লিখতে পারি কিনা, আপনারাই একটু বলেন তো। এনভি, ডাব্লু ইকুয়াল টু এনভি, না সরি এন এম, যেখানে এন হচ্ছে মোল, এন হচ্ছে মোল, এম হচ্ছে আণবিক ভর। তাহলে RT/m সেটা ইকুয়াল টু হচ্ছে এইটা। এখন আসেন তো, আমরা এখান থেকে কি লিখতে পারি যে √3 RT, √3 এখানে রাখলাম, ঠিক আছে, এখানেও আমরা √3 রাখলাম, ভালো কথা। কিন্তু ওই যে RT/m তার পরিবর্তে আমরা PV/NM এটাকে লিখতে পারি, NM পারি। আবার এখানেও PV/NM এটাকে লিখতে পারি, পারি। এখন দেখেন এইখানে M কি হবে, MA হবে, এখানে কি হবে, MB হবে। ভালো কথা। দেখেন তো দুই জায়গারই চাপ সমান বলেছে, এই যে দেখেন উভয়ের চাপ সমান। তাহলে এই পি আর এই পি কি চেঞ্জ করা দরকার আছে, নেই, কারণ দুইটাই সমান। ওকে, কিন্তু দেখেন ভি কিন্তু আলাদা, 3V আর 6V। তাহলে এখানে আমরা লিখলাম VA, এটাকে দিলাম VB, কোনো সমস্যা আছে, নেই। আবার দেখেন মোল আলাদা, 6 মোল আর
3 মোল, তাহলে এটাকে দিলাম Na, এটাকে দিলাম আমরা Nb। কোনো সমস্যা আছে? নেই। এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি যে আমাদের সমান কিনা সেটা দরকার। তাহলে দুইটাকে আমরা ভাগ দিই, ভাগফল যদি 1 হয় তাহলে সমান। তাহলে C RMS অফ A ডিভাইডেড বাই C RMS অফ B, CRMS অফ A ডিভাইডেড বাই CRMS অফ B। এখন দেখেন তো এখান থেকে আমরা লিখতে পারি না উপরে CRMS অফ A কত? CRMS অফ A হচ্ছে 3 P VA NA MA। আচ্ছা ভালো কথা। আর রুট 3 P VB NB MB, ভালো কথা। এখন দেখেন তো এখান থেকে একটা জিনিস ঠাস ঠাস করে কেটে দেওয়া যায়। কি জিনিস ঠাস ঠাস করে কেটে দেওয়া যায়? এই যে 3P 3P, এটা ঠাস ঠাস করে কেটে দেওয়া যায়। তাহলে পড়ে থাকে আমাদের কি বলেন তো দেখি, পড়ে থাকে কি? পড়ে থাকবে হচ্ছে এখানে থাকবে VA, তাহলে নিচে থাকবে VB গুণ এখানে নিচে হচ্ছে MA NA MA হচ্ছে নিচে, NA ইন্টু MA হচ্ছে নিচে, তাহলে NB MB থাকবে হচ্ছে উপরে, NB ইন্টু MB থাকবে হচ্ছে উপরে। বেসিক ওকে। এখন আসেন VA কত? VA হচ্ছে দেখেন 3V, VB কত? VB হচ্ছে 6V, ভালো কথা, বুঝলাম। আচ্ছা NB কত? NB হচ্ছে 3 মোল, তার মানে 3। NA কত? 6, ভালো কথা। MB MA এই আগের পেজে লিখে দিছিলাম না, MB হচ্ছে 36 MA, NB কত? 36 M 36 3 না 36 MA ডিভাইডেড বাই খালি MA, ঠিক আছে। এখন একটু ঠাস ঠাস করে কাটাকাটি করতে পারবেন? এই যে দেখেন 3 আঁকে 3, 3 দুগুণে 6, 3 আঁকে 3, 3 দুগুণে 6, অথবা এইভাবে আপনি না কেটে আপনি একবারে 6 ছক 36 এভাবেও কিন্তু কাটতে পারতেন, যে 6 আঁকে 6, 6 ছক 36, 6 আঁকে 6, 6 ছক 36। তাহলে দেখেন ও আবার তাহলে 2 দিয়ে কাটাকাটি যায় তাই না, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে দেখেন 3 ত্রাকে 9, রুটের ও এম এ কাটা, ঠিক আছে, 3 ত্রাকে 9, রুটের ভিতর 9 মানে হচ্ছে, রুটের ভিতর 9 মানে কি খালি 3, অর্থাৎ CRMS অফ A ইকুয়াল টু হবে হচ্ছে 3 ইন্টু CRMS অফ B। তাহলে কি এটা সমান হলো? অর্থাৎ সমান হবে না। CRMS অফ A is not equal to CRMS of B, ঠিক আছে, ডান। এরপর আসেন প্রমাণ তাপমাত্রা ও চাপ। এই আপনারাই বলেন তো প্রমাণ তাপমাত্রা ও চাপ কোনটা? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর প্রমাণ চাপ কোনটা? প্রমাণ চাপ হচ্ছে 1 ATM, 1 ATM চাপ, বা এটাকে বলা হবে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে, দুটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত এবং এত। আচ্ছা, পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করায় এর চাপ দ্বিগুণ হয়। তাহলে প্রথম গ্যাসের আয়তন হচ্ছে এত, 3 সেন্টিমিটার পার কিউব। এটাকে মিটার পার কিউবে করার দরকার নেই, কারণ তাতে আপনার প্রেসার বাড়বে। ওকে, দেখেন প্রমাণ তাপমাত্রা ও চাপে বুঝলাম দ্বিতীয় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের কত গুণ হবে। তার মানে আমাদেরকে আসলে চাইছে যে গড় বর্গবেগ। আচ্ছা একটা জিনিস একটু চিন্তা করেন তো, এই ক্ষেত্রে আমাদের মূল গড় বর্গবেগ বের করার জন্য কি কি ইনফরমেশন আছে? আমরা কি CRMS ইকুয়াল টু √3RT/m দিলেই হবে? হবে না কিন্তু। তাহলে দেখেন আমাদের কাছে আছে ঘনত্ব, কি আছে? ঘনত্ব। সেই ঘনত্ব দিয়ে আমরা চিন্তা করতে হবে। তাহলে CRMS তার সাথে ঘনত্ব হচ্ছে, দেখেন একটু মনে করে দেখেন তো, CRMS এর সাথে ঘনত্বের সূত্রটা কি? √3p/ρ, এরকম একটা ইনফরমেশন ছিল কিনা, √3p/ρ। এখন তাহলে দুটি গ্যাস আছে, তাহলে আমরা দিলাম CRMS1 √3p1 ρ1। আচ্ছা, এই পাশে আমরা দিলাম CRMS2, এখানে দিলাম √3p2, নিচে দিলাম ρ2। আচ্ছা দেখি তো, তাহলে আমরা মানটা বসাই, দেখি √3 এর মধ্যে p1 কত? 10 টু দি পাওয়ার 5, ρ1 কত? 1.25, ঠিক আছে, p1 হচ্ছে এত আর এটা হচ্ছে 1.25।
25। আর এইখানে কত আসবে? √3। এই ρ2 কত? প্রমাণ তাপমাত্রা বলেছে, প্রমাণ তাপমাত্রা, তার মানে প্রমাণ তাপমাত্রা অর্থাৎ প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপ, তার মানে ওইটাও 1 atm, মানে 10⁵ atm। ρ2 কত? 0.09। ওকে, এটা করলে এখান থেকে আমাদের এইখানে একটা মান আসবে আর এইখানে একটা মান আসবে, ঠিক আছে? মনে করেন এটা আমরা দিলাম অ্যান্সার 1, এটা আমরা দিলাম হচ্ছে অ্যান্সার 2। তারপর এই দুইটাকে আপনি যখন ভাগ করবেন, যে সি RMS2 ডিভাইডেড বাই সি RMS1, এই দুইটা জিনিসকে আপনি যখন ভাগ করবেন তখন দেখবেন, অর্থাৎ এই যে অ্যান্সার 1 দিয়ে অ্যান্সার 2 কে, অ্যান্সার 1 দিয়ে সরি 2 কে 1 দিয়ে ভাগ করছেন, তাহলে অ্যান্সার 2 দিয়ে অ্যান্সার 1 কে যখন আপনি ভাগ করবেন তখন আপনারা দেখবেন 3.73 এরকম একটা অ্যান্সার চলে আসছে। তাহলে CRMS2 হবে CRMS1 এর 3.73 গুণ, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই দুটো আপনারা একটু ক্যালকুলেটরে বের করে নিয়েন। এরপর আসেন দেখেন, এ সিলিন্ডার গ্যাসের তাপমাত্রা নির্ণয় করে, যে এই যে সিলিন্ডারটা আছে এইখানকার তাপমাত্রা আপনাকে নির্ণয় করতে হবে। দেখেন তো কি কি ইনফরমেশন আছে, পি আছে, ভি আছে, এন আছে। তাহলে আমরা কি পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলায় যেতে পারি? অবশ্যই পারি। পিভি ইকুয়াল টু যদি এনআরটি ফর্মুলায় যাই সেই ক্ষেত্রে টি ইকুয়াল টু চলে আসবে পিভি ডিভাইডেড বাই এনআর। এই পি কত? 630 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেলে কি রাখা যাবে না, 630 × 10⁻³ প্যাসকেল নিলাম। ভি আয়তন কত? 10⁻³ গেল। এরপর হচ্ছে এন এর মান হচ্ছে 3 মোল, আর আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল, কিন্তু জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, এরপর আসেন, এটা যদি আপনি করেন তাহলে টি এর মান আসবে 25, খুব সম্ভবত টি এর মান আসবে 25.26 কেলভিন, এরকমই কিছু একটা আসার কথা, 25.26 কেলভিন, এটাই হচ্ছে আমাদের টি এর মান। ওকে, তাহলে এর পরেরটায় আসেন, উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কিনা সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই সিলিন্ডারে যে গ্যাস রাখা আছে তার আণবিক ভর বের করি এবং এই সিলিন্ডারে যে গ্যাস রাখা আছে তার আণবিক ভর বের করি। অর্থাৎ এম এ বের করতে হবে এবং এম বি আপনাকে বের করতে হবে, তাহলেই বোঝা যাবে যে একই গ্যাস ছিল কি না। তাহলে দেখেন তো এম এ আমরা কিভাবে বের করতে পারি? এই সূত্র আছে না আমাদের, যেহেতু আমাদের আরএমএস আছে তাহলে আমরা সূত্রটা ইউজ করতে পারি না? সি RMS ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। তাহলে আমরা যেহেতু এ গ্যাস, তাহলে আমরা এম এ দিলাম, ভালো কথা। তাহলে এখান থেকে এম এ ইকুয়াল টু কি হবে বলেন তো? রুটটা এই পাশে এসে গেলে হবে হচ্ছে CRMS তার স্কোয়ার ডিভাইডেড বাই 3R ইন্টু টি। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন তো CRMS অফ এ কত? CRMS অফ এ হচ্ছে 150 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু আর কত? 3 ইন্টু আর হচ্ছে 8.31। আচ্ছা, বুঝলাম। ইন্টু টি কত? টি হচ্ছে আমরা একটু আগেই বের করে আসছি, দেখেন এই যে এখান থেকে 25.26। টি কত? টি হচ্ছে 25.26, সেটাই বসায় দেন। এইখান থেকে আপনার একটা মান চলে আসবে, সেটা হচ্ছে 0.028 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। এখান থেকে আপনার এই মানটা আসবে। কোনো সমস্যা আছে? নেই। এটাকে 0.028 গ্রাম না, এটা হচ্ছে কেজি। এটা কি? এটা কি হবে? এটা হচ্ছে কেজি, 0.028 কেজি। এখান থেকে যে মানটা আসবে সেটাকে বলা হয় কেজি পার মোল। এইটাকে যখন আপনি 1000 দিয়ে গুণ দেবেন তখনই হয়ে যাবে আপনার এত গ্রাম পার মোল। এই জিনিসটা এবার আপনাকে 2 নাম্বারের জন্য বের করতে হবে। আচ্ছা, 2 নাম্বারের জন্য যখন আপনি বের করবেন তখন একটু চিন্তা করে দেখেন তো আমাদের 2 নাম্বারের যে টি, সেই টিটা বের করে নিতে হবে না? অবশ্যই হবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, সেইখান থেকে আমরা টি এর মানটা কি বের করে নিতে পারি? টি অফ বি হবে হচ্ছে পিভি বাই এন আর। আচ্ছা, পি কত? 825 কিলো প্যাসকেল, 825 ইন্টু 10⁻³ প্যাসকেল ইন্টু ভি কত? ভি হচ্ছে 10⁻³ আচ্ছা, এন কত? এন এর মান হচ্ছে 3 মোল আর আর হচ্ছে 8.31
দিলাম। এইখান থেকে আপনারা টিবি এর একটা মান পাবেন, টিবি। এখন ওই টিবি এর মানটা এবার সিআরএমএস বি তে বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি জানি, এই যে দেখেন এম এ হচ্ছে এইটা, তাহলে এম বি কত হবে? এম বি হচ্ছে সি আর এম এস অফ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 আর ইন্টু টিবি। তাহলে সি আর এম এস অফ বি কত? 171.5, 171.5 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু আর হচ্ছে 8.314 ইন্টু টিবি হচ্ছে, টিবি কত এখান থেকে যেটা আপনি বের করতেছেন সেটা। শেষ। এইখান থেকেও দেখবেন আপনার অ্যান্সারটা একই চলে আসবে, 0.028 কেজি পার মোল। এইখান থেকে যদি 1000 গুণ দেন তাহলে চলে আসবে 28 গ্রাম পার মোল। তাহলে এই সূত্রটা আপনি কেন ইউজ করবেন তাকে আপনি বুঝতে পারতেছেন? আপনাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে বের করতে হবে যে আপনি কি কি সূত্র এখানে ইউজ করবেন। ঠিক আছে, যখনই আমি দেখলাম আমাকে আণবিক ভর বের করতে হবে, তখনই আমার মাথায় আসতে হবে যে কোন কোন সূত্রের মধ্যে আণবিক ভর আছে, সেই সূত্রগুলো রিলেটেড এখানে কি কি ইনফরমেশন আছে, এই ইনফরমেশন রিলেটেড কোন কোন সূত্রের মধ্যে আণবিক ভর আছে, এইভাবে করে আমাকে সূত্র পর্যন্ত পৌঁছে যেতে হবে। ঠিক আছে, এই জন্য এই সূত্রগুলো কিন্তু আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে। আশা করি 2025 সালের এই যেগুলো সলভ করতেছে এখান থেকে আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর আমাদের যে কোর্সটা রানিং রয়েছে ওইটাতেও আপনারা চাইলে একটু এনরোল করে রাখতে পারেন, যাতে গত 8 থেকে 10 বছরের কোশ্চেন যখন অ্যানালাইসিস করবেন আপনারা টাইপ ওয়াইজ, তখন আপনাদের আর কোনো টপিকই সেভাবে আর বাকি থাকবে না। ওকে, তো আমরা এর পরের টপিকে যাই। দেখেন এখানে একটা কথা বলা হয়েছে, সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তার মানে আমাদের এখানে ই কে নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ই কে নির্ণয় করতে হবে। একটু খেয়াল করেন তো, ই কে নির্ণয় করার জন্য আমাদের কি কি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। দেখেন প্রথম বন্ধু বলল এত গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি করা হয়েছে একটা বেলুনে, তাহলে এইটা হচ্ছে ওই অক্সিজেন গ্যাসের ডাব্লু। আর অক্সিজেন গ্যাসের এম কত? এই এম অফ অক্সিজেন 2 কত হবে? অক্সিজেন হচ্ছে 16, 16 16 কত? 32, 16 আর দুগুণে 32। ঠিক আছে, তাহলে 32। ওকে, দেখা গেল যদি আয়তন 1/3 হয় তবে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছানো যাবে। সমুদ্রপৃষ্ঠের চাপ বায়ুর চাপের সমান। এই সমুদ্রপৃষ্ঠের চাপ যদি বায়ুর চাপের সমান হয় তাহলে সমুদ্রপৃষ্ঠের চাপ কত? সমুদ্রপৃষ্ঠের চাপ কত হবে? পি এআর এর সমান না? সেটা কত? 10⁵, 10⁵। সমুদ্রের তলদেশে তাপমাত্রা হচ্ছে 15°C। ওগুলো আমার দরকার নেই। সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলেছে। দেখেন সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা কত? 27°C। এইটা আমাদের দরকার। তাহলে গতিশক্তির ফর্মুলা ই কে ইকুয়াল টু কি হবে? 3/2 nRT। এখন 3/2 nRT ফর্মুলাটা আমরা কেন ইউজ করব? দেখেন এখানে আমাদেরকে তাপমাত্রা বলে দিছে এবং এন কি মোল সংখ্যা, সেই মোল সংখ্যার মধ্যে কি কি থাকে একটু দেখেন তো। এই সূত্রটাকে একটু ভেঙে চিন্তা করেন তো। W ডিভাইডেড বাই এম আর টি, তাই না? তাহলে ডাব্লিউ আর এম এর মানটা তো আমাদের দেওয়াই আছে, তাহলে আমাদের আসলে এই সূত্রের দিকেই ইন্ডিকেট করতেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? 144 গ্রাম। আর এম আণবিক ভর সেটা কত? 32 ইন্টু 8.31 ইন্টু টি এর মানটা কত? 27°C। এই 27 মানে কি? 27 মানে কি 27 না, 27 মানে হচ্ছে 27 প্লাস 273, 27 প্লাস 273। এই জায়গা থেকে যদি আপনি গতিশক্তির মানটা বের করেন, আপনার গতিশক্তির মানটা আসবে হচ্ছে 16835.8 এরকম। গতিশক্তি মানে কত? জুল। মানে এককটা কি হবে? কোন শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। শেষ। তাহলে আমাদের অক্সিজেন গ্যাসের গড় গতিশক্তি না, কিন্তু গড় গতিশক্তি বললে আবার আলাদা জিনিস। গতিশক্তিটা বের হয়ে গেল ইকে ইকুয়াল টু nr 3/2 nRT দিয়ে। এইখানে একটা জিনিস দেখেন, এখানে দারুণ একটা কোশ্চেন আছে, সমুদ্রের গভীরতায় যেতে পারবে কিনা। মানে প্রথম বন্ধু বলেছে যে সে 200 মিটার সমুদ্রের গভীরতায় যেতে চায়, এই জন্য এই ইনফরমেশনগুলো ফলো করতে হবে। এখন যেতে পারবে কিনা এই জন্য আমাদের এই সমুদ্রের গভীরতাটা নির্ণয় করতে হবে। তো আমরা এই ম্যাথটা কিন্তু আগেও করেছি, কিন্তু আগের সাথে এবার একটা পার্থক্য আছে। এই যে ধরেন এটা হচ্ছে নিচের জায়গা, এটা হচ্ছে উপরের জায়গা, কোনো সমস্যা আছে? নেই। এইটাকে ধরেন সরি, এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা মনে করেন এইচ, বুঝলাম। নিচে এখানে P1, এটা হচ্ছে P2, তাও ধরলাম। P1 P2 যেটাকে ধরেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি দরকার হলে উপরেরটাকে P1 ধরেন, নিচেরটাকে P2 ধরেন, কোনো সমস্যা নেই। আমরা উল্টাটা ধরেই করি, P1 এটা P2, আগের বার যা করেছি তার উল্টাটা ধরে করি।
তাহলে ওই যে বললাম এইচ গভীরতায় চাপ কত, এইচ রো জি, ভালো কথা। এখন P1 তার কাঁধের উপর কে কে আছে, এইচ রো জি এবং P2, তাহলে এখানে হবে P2 প্লাস এইচ রো জি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এইখানে হবে হচ্ছে V1, এইখানে হবে হচ্ছে V2। দেখেন তো এখানে কি বলেছে, যে যদি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হয় তাহলে 1/3 হয়ে যাবে হচ্ছে আয়তন। অর্থাৎ উপরে V2 ছিল হচ্ছে খালি V, নিচে V1 হয়ে গেছে কি তার 1/3, অর্থাৎ V এর 1/3, মানে V/3 এতটুকু হয়ে গেছে। ভালো কথা। এরপর দেখেন সমস্যাটা এখানে হচ্ছে কি, যেখানে কিন্তু দুই জায়গার তাপমাত্রা সমান না, দুই জায়গার তাপমাত্রা সমান না। এখানে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ, সমুদ্রপৃষ্ঠে দেখেন বায়ুর চাপের সমান, এই পৃষ্ঠের চাপটা বায়ুর চাপের সমান, অর্থাৎ 10⁵ প্যাসকেল, বুঝলাম। আচ্ছা, তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অর্থাৎ T1, এটা এখানে তো আমরা T2 ধরতেছি, তাহলে এখানে T2 সেটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 প্লাস 273 কেলভিন। আর এইখানে T1টা কত দেখেন তো, তলদেশের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 15 প্লাস 273। ঘটনাটা এই জায়গাটাই ঘটেছে। তাহলে এইবার যেহেতু টি সমান 9, তাহলে আমাদেরকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আমাদেরকে যে সমন্বয় সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি জানো, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এইখান থেকে আপনারা একটু সব মানগুলো একটু বসাতে থাকেন, একদিক থেকে বসানো শুরু করেন। মনে করেন P1 এর মান আমরা বসালাম P2 প্লাস এইচ রো জি, V1 এর মান আমরা বসালাম V ডিভাইডেড বাই 3, T1 এর মান আমরা না বসালাম, থাকুক এখানে P2 এর মান P2 থাকুক, মান একবারে বসাই দেব। V2 হচ্ছে খালি V ডিভাইডেড বাই T2 এর মতো থাকুক। এবার আসেন এইখান থেকে যখন আমরা কিছু জিনিস কাটতে পারি, জাস্ট কিছু জিনিস, যেমন আমরা এখান থেকে একটা V কেটে দিতে পারি, এখান থেকে একটা V কেটে দিতে পারি। আর সেভাবে কি কিছু কাটাকাটি করা যায়? যায় না। ওকে, তাহলে এখন আসেন একটু সিম্পলিফাই করি, তারপর হচ্ছে আমরা মানটা বসায় দিব। দেখেন তো এইখানে কে কে পড়ে থাকতেছে, এখানে P2 প্লাস এইচ রো জি এটা পড়ে থাকতেছে, ইকুয়াল টু P2 প্লাস এইচ রো জি, এই পাশে চলে যাচ্ছে T1, এই পাশে চলে যাচ্ছে 3P2 ডিভাইডেড বাই T2, উপরে থাকতেছে T1 T2, শেষ গেল। এতটুকু এখানে পড়ে থাকছে। তাহলে এইবার আপনি এইচ এর মানটা বের করেন তো। এইচ এর মানটা হবে হচ্ছে এই যে যতটুকু আছে না, এই যতটুকু আছে এখান থেকে P2টা মাইনাস যাবে। তাহলে দেখেন T1 বাই T2 3P2, এই টোটালটা থেকে মাইনাস যাচ্ছে হচ্ছে P2। আর এই যতটুকু আপনি এতক্ষণ পেলেন, এটার সাথে ভাগ যাবে হচ্ছে রোজি, এটার সাথে ভাগ যাবে কে, রোজি। তাহলে দেখেন তো এইচ ইকুয়াল টু কি হচ্ছে T1 বাই T2 ইন্টু 3P2, এই টোটালটুকু থেকে মাইনাস যাবে হচ্ছে P2, তার সাথে ভাগ যাবে হচ্ছে রোজি। এবার আপনি মানটা বসান, এই T1 এর মান কত হবে, T1 এর মান বসান, T2 এর মান বসান, P2 মান বসান, রোজি এর মান বসায় দেখবেন এটা আসবে হচ্ছে 18 মিটার, যেটা অবশ্যই 200 থেকে অনেক অনেক কম, 200 মিটার থেকে অনেক অনেক কম। অর্থাৎ তার কাঙ্ক্ষিত যে কথা, মানে এই এতটুকু গ্যাস ভরে অক্সিজেন নিয়ে গেলে আমরা যেতে পারবো, তাতে সে মাত্র 18 মিটার পৌঁছাতে পারবে। 200 মিটার পৌঁছানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে যেতে পারবে না। অ্যান্সার কি, পারবে না, শেষ। এরপর আসেন এক্স গ্যাসের আয়তন নির্ণয় করো। এক্স ও ওয়াই গ্যাস আছে, যেখানে এক্স গ্যাসের হচ্ছে 450 গ্রাম ভর, আর এটা হচ্ছে ওয়াই গ্যাসের 350 গ্রাম ভর। এই ভর মানে কি, ভর মানে কিন্তু WX, ঠিক আছে, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে WY, ঠিক আছে। ওকে, প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ এখানে আমরা বলতে পারি না যে Na ইকুয়াল টু, সরি Na তো না, এখানে কি এ নাকি, এখানে তো এক্স, এখানে হচ্ছে NX ইকুয়াল টু NY ইকুয়াল টু কত, 10, ঠিক আছে। প্রথম পাত্রের চাপ ও তাপমাত্রা যথাক্রমে, প্রথম পাত্রের চাপ ও তাপমাত্রা দেওয়া আছে, দ্বিতীয় পাত্রের চাপ ও তাপমাত্রা দেওয়া আছে। এক্স গ্যাসের আয়তন নির্ণয় করো, ভেরি ইজি। পিভি ইকুয়াল টু এনআরটি, আর তো কিছু দরকার নেই, পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে আয়তন নির্ণয় করবেন, আয়তন হচ্ছে এনআরটি ডিভাইডেড বাই পি। এই প্রথম এক্স গ্যাসের এন কত, 10, এক্স গ্যাসের এন হচ্ছে, এক্স গ্যাসের
এক্স গ্যাসের এন হচ্ছে 10 ইন্টু আর হচ্ছে 8.31 ইন্টু টি কত, টি এক্স গ্যাসের ক্ষেত্রে দেখেন এই যে 350 কেলভিন, 350 কেলভিন এক্স গ্যাসের ক্ষেত্রে। ওকে, এক্স গ্যাসের, হ্যাঁ প্রথম পাত্রে, ঠিক আছে। ডিভাইড বাই পি, এক্স গ্যাসের তাপমাত্রা 20, সরি চাপ 20 কিলো প্যাসকেল, তার মানে 20 কিলো প্যাসকেল মানে কত, 20 ইন্টু 10⁻3। এখান থেকে করলে যা অ্যান্সার আসবে তাই। ভি এর মানটা, ও এখানে কিন্তু অবশ্যই মিটার কিউবে অ্যান্সার আসবে। কিসে অ্যান্সার আসবে? এখানে অবশ্যই মিটার কিউবে অ্যান্সার আসবে। যদি এটা মিটার কিউবে অ্যান্সার আসে তাহলে আমরা পরের স্লাইডটা একটু যাই, দেখেন। পাত্র দুটিকে একসাথে খুলে দিলে কোন পাত্রটি থেকে অধিক দ্রুত বেগে গ্যাস নির্গত হবে? কোন পাত্র থেকে? যে পাত্রের সিআরএমএস বেগ বেশি, ঠিক আছে। আমরা তাহলে কি বলবো এখানে? যে পাত্রের সি আর এম এস, এম এস আর না, আর এম এস বেগ বেশি, তারটা আগে বের হবে। তো এখান থেকে আপনি যখন সি আর এম এস অফ এক্স এটা নির্ণয় করতে যাবেন তখন লিখতে হবে √3 আর টি বাই এম। এখানে টিটা এক্স এর, এমটাও এক্স এর, ঠিক আছে। আবার যখন আপনি সি আর এম এস অফ ওয়াই নির্ণয় করতে যাবেন তখন আপনাকে লিখতে হবে √3 আর টি, এটা হবে ওয়াই এর, আর এম নিচেও এটা ওয়াই এর, ঠিক আছে। এইখান থেকে একটু খেয়াল করেন তো, মান বসানো কি খুব কঠিন হবে? 3 আর এর মান কত? এই আর এর মান কত বলো তোমরা সবাই বলো এতক্ষণ তাহলে কি পড়ালাম? 3.1 ইন্টু টি এক্স, মানে এক্স এর যে তাপমাত্রা, এই যে দেখেন প্রথম পাত্রে তাপমাত্রা 350 দিয়ে দিলাম, 350, কোনো সমস্যা আছে? আর এই এম মানে কি? এম মানে তো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই, এম মানে হচ্ছে, এম মানে কি ডাব্লিউ, এন মানে কি আপনারা কি সেটা বলেন? এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে এম মানে কি হবে? এম মানে হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এন, ডাব্লিউ ডিভাইডেড বাই এন। আচ্ছা তাহলে দেখো তো এক্স গ্যাসের ডাব্লিউ কত? এই যে এক্স গ্যাসের ডাব্লিউ, এই যে তাহলে ডাব্লিউ এক্স কত? 450, 450 ডিভাইডেড বাই এন এর মান কত হবে? এন এর মান কত হবে? এন এর মান হবে 10। আচ্ছা তোমরা এখন একটা কথা বলো তো, আমরা কি ডাব্লিউ কে 450 গ্রামে রাখবো? না 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 না, আমরা এটাকে কেজিতে কনভার্ট করে দেব। 10⁻³ দিয়ে একটু কষ্ট করে কেজিতে কনভার্ট করে দেবো। সমস্যা আছে নাকি? কোনো সমস্যা থাকার কথা না। তখন এইখান থেকে একটা অ্যান্সার আসবে, তখন এইখান থেকে একটা অ্যান্সার আসবে। ওকে, এরপর আসো √3 আর মানে কত? 8.31 ইন্টু এম ওয়াই, সরি টি ওয়াই, টি ওয়াই কত? এই যে দেখো 450 কেলভিন ডিভাইড বাই এম মানে কি ডাব্লিউ ডিভাইডেড বাই এন। এই ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে 300 গ্রাম, তাহলে 300 ডিভাইডেড বাই 10। কিন্তু 300 কি গ্রাম না, 300 তো কেজিতে কনভার্ট করতে হবে, তাই 10⁻³ দিয়ে গুণ দিলাম। এইখান থেকে তোমার একটা অ্যান্সার আসবে। তখন তুমি যে অ্যান্সারটাকে চর্চা করবা তুমি দেখবা সি আর এম এস অফ ওয়াইটা তোমার সি আর এম এস অফ এক্স এর থেকে বড় চলে আসছে। তাহলে তুমি এখন বলো তো যে কোনটা দ্রুত বেগে নির্গত হবে? ওয়াই গ্যাস দ্রুত বেগে নির্গত হবে, ওয়াই দ্রুত বেগে নির্গত হবে। কি বাবুরা বুঝলে? আশা করি তোমরা এই পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পারিছো। এবার একটু খেয়াল করি, দেখো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে যে একটা জিনিসের অনেকগুলা সূত্র আছে, অনেক ফরম্যাটের সূত্র আছে, তুমি সঠিক সূত্রটা সঠিক জায়গায় স্থাপন করতে পারতেছো কিনা, এটাই হচ্ছে মূল কথা এখানে। দেখো গ্যাসটির প্রাথমিক আয়তন তোমাকে নির্ণয় করতে বলেছে। গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করা খুবই সহজ, খুবই সহজ। তুমি জাস্ট একটু খেয়াল করো যে তোমাকে কি কি দেওয়া আছে। 2 বায়ুমণ্ডলীয় চাপ, সিলিন্ডারে 2 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে তোমাকে পি এ দেওয়া আছে, পি দেওয়া আছে। ওকে, তাপমাত্রা দেওয়া আছে টি, টিও দেওয়া আছে নাকি? তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি ফর্মুলা যদি তুমি ইউজ করো তাহলে প্রাথমিক আয়তনটা কি বের হয়ে যাবে না? দেখো পিভি, সেখান থেকে ভি বের করবা। দেখো এই যে পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে প্রাথমিক আয়তন ভি ইকুয়াল টু এন আর টি বাই পি।
nRT/P। তখন তুমি n এর মানটা কত বসাবে দেখো 5 মোল, তার মানে 5 ইন্টু 8.314 ইন্টু টি এর মানটা কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 প্লাস 273 ডিভাইড বাই পি এর মান কত 2 বায়ুমণ্ডলীয় চাপ। 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে কত 1 atm, সেটা কত 10⁵, তাহলে এখানে 2 মানে কত হবে 2 ইন্টু 10⁵। কি সমস্যা আছে নাকি? আশা করি সমস্যা থাকার কথা নয়। এইটা করলে আমাদের যত অ্যান্সার আসবে ঠিক ততই হচ্ছে আমাদের যে মূল যে আয়তন, সেই আয়তন সেটা আসবে মেবি 0.63 মিটার কিউব। এরপর আমরা একটু চলে যাই। এরপর যাওয়ার আগে এটা এই অ্যান্সারটা হবে হচ্ছে 0.063, এমন একটা অ্যান্সার চলে আসবে আমাদের। ওকে, এরপরটা দেখেন এখানে শিক্ষার্থীদের মন্তব্য সঠিক কিনা। শিক্ষার্থীরা কি মন্তব্য করলো গ্যাসের মোট গতিশক্তি নাকি দ্বিগুণ হবে। কিছু একটা করা হয়েছে তাতে গ্যাসের মোট গতিশক্তি নাকি দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তির তো অনেকগুলো ফর্মুলা এতক্ষণ আমরা পড়লাম, এইখানে কোনটা ইউজ করব, তাই না? এইখানে আমরা দেখেন 3/2 পিভি নামে একটা সূত্র আছে, সেটা ইউজ করব। কেন সেটা ইউজ করব একটু খেয়াল করেন। কারণ প্রথম ক্ষেত্রে যদিও আমরা এনআরটি দিয়ে বের করতে পারবো প্রথম ক্ষেত্রে, কিন্তু দেখেন দ্বিতীয় ক্ষেত্রে একটা কথা আছে, এই যে তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করা হয়েছে। তাহলে পরের বার চাপ ও আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমাদের হিসাব করতে হবে যে চাপ ও আয়তন দিয়ে আমরা কোন সূত্র প্রয়োগ করে গতিশক্তি নির্ণয় করতে পারি। তাহলে চাপ আর আয়তন দিয়ে গতিশক্তি নির্ণয় করার জন্য একটাই ফর্মুলা আছে, E = 3/2 PV। তাহলে আপনারা একটু এখন দেখেন তো, আপনারা একটু খেয়াল করেন তো, E1 যদি আমি দিই তাহলে 3/2 P1 V1, এই যে এখানে দেখেন 3/2 P1 কত হবে 2 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 2 ইন্টু 10⁵, আর V1 কত হবে V1 হবে হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ, ও V1 তো বের করলাম মাত্র, আরে শিট 0.063 0.063 খালি 63 হয়ে যাচ্ছে 063। ওকে, এইটা করলে আমাদের E1 একটা অ্যান্সার চলে আসবে, এটাকে আমি লিখলাম A1। ওকে, E2 যখন আমি বের করব তখন ঠিক এরকম 3/2 P2 V2। আচ্ছা, 3/2 P2 কত হবে চাপ আর আয়তন নাকি দ্বিগুণ করা হয়েছে, তাহলে চাপ কত ছিল 2 বায়ুমণ্ডলীয় চাপ ছিল, তাহলে চাপ এখন কত হবে 4 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 4 ইন্টু 10⁵ গেল। আর V2 কত যা ছিল তার দ্বিগুণ 2 ইন্টু 0.063 শেষ। তাহলে এইটা করলে আমাদের আরেকটা অ্যান্সার আসবে A2। তাহলে এখন আমরা একটু এই যে E2 এবং E1 কে একটু ভাগ দিই, দেন তো দেখি E2 ডিভাইডেড বাই E1। E2 এখানে বসাবেন হচ্ছে A2 তে যে অ্যান্সার আসবে, আর এখানে বসাবেন হচ্ছে A1 এ যে অ্যান্সার আসবে, দেখবেন অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 4 গুণ, কত চলে আসবে 4 গুণ। তাহলে দেখেন শিক্ষার্থীরা মন্তব্য করেছিল যে মোট গতিশক্তি নাকি দ্বিগুণ হবে, কিন্তু মোট গতিশক্তি তো দ্বিগুণ হচ্ছে না, মোট গতিশক্তি দেখেন E2 হয়ে যাচ্ছে E1 এর 4 গুণ। তাহলে কি শিক্ষার্থীদের মন্তব্য সঠিক ছিল? অবশ্যই সঠিক ছিল না। এরপর আসেন আমরা এমন একটা কোশ্চেন সলভ করব, এইটা মোটে আপনি যে কয়টা স্টার দিয়ে পারেন। গ নাম্বারটা তো অনেক ভালোই সুন্দর জিনিস, কিন্তু ঘ নাম্বারটা আরো বেশি সুন্দর জিনিস। ঘ নাম্বারটা আমি 4-5টা স্টার দিয়ে রাখি, 4-5টা দিলেও কম হবে, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, লিখে রাখেন এইটা। এবং এই যে গ নাম্বারটা এটাও লিখে রাখেন, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন গ নাম্বার থেকেই শুরু করি নাকি কি বলেন? শুরু করা যাক। উদ্দীপক অনুসারে ঢাকার শিশিরাঙ্ক কত? এই যে ঢাকার শিশিরাঙ্ক বের করার জন্য এই ফর্মুলাগুলা, গাইবান্ধা শিশিরাঙ্ক বের করার জন্য এই ফর্মুলাগুলা। ওকে, তাহলে ঢাকার শিশিরাঙ্ক দেখেন, আমরা শিশিরাঙ্ক নির্ণয় সূত্র জানি। শিশিরাঙ্ক নির্ণয় সূত্র থিটা হয় হচ্ছে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন এখানে থিটা মানে হচ্ছে শিশিরাঙ্ক, সেটা তো আমরা বুঝলাম। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে শিশিরাঙ্ক। এই θ1 θ2 মানে কি কেউ কি কমেন্টে বলতে পারবেন? শিশিরাঙ্ক। আচ্ছা, θ1 θ2 মানে কি? θ2 মানে হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর θ2 মানে কি? θ2 মানে হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা, আবাতা, সুবাতা, আবাতা।
ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন আমরা ঢাকারটা বের করতেছি। তাহলে আমরা এখানে কি দেব, থিটা ডি, থিটা বি না, বি না ডি, থিটা ডি। ঢাকার শিশিরাঙ্ক, ঢাকার ক্ষেত্রে দেখেন শুষ্ক বাল্বের তাপমাত্রা 30.4 মাইনাস গ্লেসিয়ারের উৎপাদক, এই গ্লেসিয়ারের উৎপাদক কত, ওই যে 1.65, আর থিটা ওয়ান কি, থিটা ওয়ান হচ্ছে 30.4 মাইনাস থিটা টু কি 22.4, 22.4। এইটা করলে একটা শিশিরাঙ্ক চলে আসবে। দেখি তো আমরা একটু ক্যালকুলেটরে করে এটা কত আসে। আমাদের অ্যান্সার চলে আসলো 17.2, 17.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটা কথা একটু আপনাদেরকে এখানে মেনশন করে রাখি, এই যে থিটা এর মানগুলো, এই সূত্রটা এমনভাবেই প্রতিষ্ঠা করা যেখানে আপনি ডিরেক্ট ডিগ্রি সেলসিয়াসের মান বসাতেই হবে আপনাকে, তাহলে আপনার নির্দিষ্ট উত্তরটা আসবে। এখানে কিন্তু কেলভিনে কনভার্ট করে মান বসানো যাবে না, এটাকে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে বসাতে হবে। আচ্ছা, তো গাইবান্ধারটা আমরা এখানে বের করে রাখছি কারণ এটা আমাদের ঘতে প্রয়োজন, এই পৃষ্ঠাতেই বের করে রাখতেছি। গাইবান্ধারটা অর্থাৎ থিটা অফ জি, গাইবান্ধা, সেটাও হবে থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই গাইবান্ধার ক্ষেত্রে থিটা ওয়ান শুষ্ক বাল্ব কত 33.6 মাইনাস জি এর মান কত 1.62, থিটা ওয়ান 33.6 মাইনাস থিটা টু কত 26.6। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু কাইন্ডলি আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা একটু বসাই দিই। ওকে, তো মান চলে আসলো আমাদের 22.26 এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের একটু পরে লাগবে, তাই আমরা একটু অগ্রিম এই পেজে করে রাখলাম। এরপরে আসেন, দেখেন এটা অনেক বড় ম্যাথ, মানে অনেক বড়। যদিও ম্যাথটা সহজ, অনেক বড় হওয়ায় চেষ্টা করবেন এক্সাম হলে এই ম্যাথটা স্কিপ করে যদি অন্য কোনো ম্যাথ করা যায়, ঠিক আছে, বাট এটা আসবেই। ওকে, তো এই ম্যাথটা স্কিপ করে অন্য কোনো ম্যাথ পারলে করবেন, কারণ এটা হচ্ছে আমার যে এখানে পেজ দিতেছেন এরকম 4টা পেজ দরকার। ওকে, আসেন কিছু জিনিস একটু বোঝাই, যে শুষ্ক বাল্বের যে পাঠ, এইটাই হয় হচ্ছে ওই দিনের ওই স্থানের তাপমাত্রা, ঠিক আছে। অর্থাৎ এইখানে শুষ্ক থার্মোমিটার যে পাঠ দেবে সেটাই হচ্ছে আজকে আমি যে রুমে দাঁড়ায় শুট করতেছি সেই রুমের তাপমাত্রা। ওকে, এখন এই শুষ্ক বাল্ব আর আর্দ্র বাল্বের মধ্যে একটা তাপমাত্রা থাকে, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। ওকে, তো আমরা ওই আলোচনা একটু পরে করতেছি, আমরা আগে ম্যাথটা একটু সুন্দরভাবে করে নিই। দেখেন আমাদের এই যে শুষ্ক বাল্ব, এই জিনিসটা লাগবে। ওকে, আর ওই শুষ্ক বাল্বের মানে শুষ্ক বাল্বের থার্মোমিটারের পাঠ, ওই তাপমাত্রাটা লাগবে, আর ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা লাগবে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ওকে, তাহলে একটা জিনিস গেল, দুইটা জিনিস গেল। এইবার আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইখানে শিশিরাঙ্কটা লাগবে, আর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা লাগবে। কেন লাগবে? কারণ ভেজা কাপড় দ্রুত শুকাবে কিনা, হেই না সেই না, এই জিনিসগুলো নির্ণয় করতে আমাদের একটা সূত্র লাগে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সূত্র। সে আর ইকুয়াল টু বলে ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। এখন ছোট এফ কি? ছোট এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তার মানে শিশিরাঙ্ক লাগবে, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগবে। বড় এফ কি? ওই দিন ওইখানে বাতাসে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তার মানে ওই দিন বাতাসে কতটুকু তাপমাত্রা ছিল ওইটা লাগবে, আর ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগবে। তাহলে 4টা জিনিস আমাদের দরকার, 2টা তাপমাত্রা, আর 2টা তাপমাত্রায় কতটুকু চাপ, সেই 2টা চাপ, 2টা তাপমাত্রা 2টা চাপ। ওকে, তাহলে এখন আসেন আমরা প্রথমে ঢাকার এই জায়গাটা নিয়ে কাজ করি। এই যে, তাহলে আপনারা একটু আমাকে বলেন তো যে ঢাকার 30.4 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় বাষ্পচাপ কি এখানে কোথাও দেওয়া আছে? কোথাও দেওয়া নেই। তাহলে আপনাকে এটা খুব সুন্দরভাবে বের করে ফেলতে হবে। দেখেন এটা কিন্তু একটু বোরিং ম্যাথ, কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা একদম পুরোপুরি ক্লিয়ারলি বুঝে যাবেন। তাহলে আমরা একটু এখান থেকে বের করে ফেলি তো দেখি। দেখি 30.4 এর আশেপাশে কি আছে বলেন তো? এই যে দেখেন 30 আছে আর 31 আছে, 30 আছে আর 31 আছে। তাহলে এই দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন একটু খেয়াল করেন তো আমি ঠিক বলতেছি কিনা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেটা কত দেওয়া আছে? সেটা দেখেন দেওয়া আছে 1 2 3 4। তাহলে এখান থেকে 1
2 3 4টের পরে 31.85, 31.85 মিলিমিটার পারদ চাপ, তার মানে এইচজি সামনে লিখতে হয়। আচ্ছা, ভালো কথা। আমাদের লাগবে কততে? 30.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা আমাদের প্রয়োজন। এই যে 30.4, ওকে, ভালো কথা। আর কততে দেওয়া আছে? 31-এ দেওয়া আছে। দেখেন 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেটা কত দেওয়া আছে দেখেন, সেটা দেওয়া আছে 33.75, সেটা দেওয়া আছে হচ্ছে 33.75 মিলিমিটার এইচজি। একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জানি, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা জানি, কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ওই দিনে যেটা ছিল 30.4 সেইখানে তাপমাত্রা, সেটা আমরা জানি না। এই জায়গাটা আমাদের দরকার। কোথায় দরকার? এই জায়গাটা আমাদের দরকার। তাহলে এটা আমরা বৃদ্ধি দিয়ে বের করতে পারি। কিভাবে? দেখেন 30 ডিগ্রি থেকে আমরা যে দুটো জানি সেই দুটো নিয়ে কাজ করতেছি। 30 ডিগ্রি থেকে আমি যখন 31-এ যাচ্ছিলাম, 30 ডিগ্রি থেকে আমি যখন 31-এ যাচ্ছিলাম, তখন বৃদ্ধি পাইছে কতটুকু বলেন তো? +1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি কি এটা বলতে পারবো 31 - 30, অর্থাৎ বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, বৃদ্ধিতে বলেন তো বাষ্পচাপ কতটুকু বৃদ্ধি পাইছে? বাষ্পচাপ বৃদ্ধি কতটুকু? এই যে এইখান থেকে এইটুকুতে কতটুকু বাষ্পচাপ বৃদ্ধি পাইছে বলেন তো? 33.75 - 31.85, 33.75 - 31.85, 1 পয়েন্ট সামথিংই হবে হয়তো, ক্যালকুলেটর একটু চেপে দেখি। 33.75 - 31.85, 1.9 এত মিলিমিটার এইচজি। তার মানে 1 পয়েন্ট এখানে বৃদ্ধি পাইছে কত? +1.9। ওকে, এখন আপনারাই একটু আমাকে দেখি বলেন তো, আপনারাই, যে আমি যদি 30 থেকে 30.4-এ যেতে চাই, 30 থেকে 30.4-এ যেতে চাই, তাহলে বৃদ্ধি পাবে কতটুকু? বৃদ্ধি পাবে 0.4 ডিগ্রি সেলসিয়াস, 0.4। তাহলে সেই ক্ষেত্রে 30 থেকে 30.4-এর ক্ষেত্রে বৃদ্ধি এইখানে কত পাবে? এইটা বের করলে আমাদের বের হয়ে যাচ্ছে না? দেখেন, যখন আমাদের 30 আর 31-এর কম্পারিজনটা ছিল, তখন আমরা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে চাপটা কতটুকু বৃদ্ধি পেত সেটা আমরা বের করেছি। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি 30 থেকে 30.4-এ যেতে তাপমাত্রা যতটুকু বৃদ্ধি পাইছে, সেইখান থেকে যদি আমরা এখানে চাপ বৃদ্ধিটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা চাপ বের করে ফেলতে পারবো। তাহলে দেখেন তো, আমরা কি এখানে এইভাবে লিখতে পারি যে 30.4 - 30 বা 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পচাপ বৃদ্ধি কতটুকু হবে বলেন তো? তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পচাপ বৃদ্ধি কতটুকু হবে? দেখেন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পাইছে এইটা, তাহলে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পাবে? 0.4 গুণ 1.9, এত মিলিমিটার এইচজি, তাই না? তাহলে এটা একটু আমরা ক্যালকুলেটরে চেপে দেখি, ইনটু 0.4, অর্থাৎ 0.76, 0.76, 0.76। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আপনারা একটু বলেন তো, এইখান থেকে এইখানে বৃদ্ধি পেল কত? 0.76 মিলিমিটার এইচজি। তাহলে এখন আপনারা বলেন তো, এই জায়গার এটা কত হবে? জাস্ট 31.85-এর সাথে 0.75 যোগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে না? অবশ্যই হচ্ছে। অতএব 30.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত হবে বলেন তো? কত হবে? আপনারা একটু বলেন, আমি না বলি, আপনারা একটু বলেন। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত হবে? 30-এ যত ছিল তার থেকে যতটুকু বৃদ্ধি পাইছে সেটুকু যোগ দেন। 31.85 যোগ 0.75, 0.75। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে
0.76 এটা প্লাস 31.85 প্লাস 32.61, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা তাহলে দেখেন তো এইটাই কি বড় হাতের এফ এর মানটা না? কারণ বড় হাতের এফ এর মানটা আমরা কি বলতেছিলাম আপনাকে, এই যে এটাই কি বড় হাতের এফ এর মান না? কারণ বড় হাতের এফ মানে কি, বড় হাতের এফ মানে হচ্ছে ওই দিন ওই তাপমাত্রায়, মানে ওই দিন যে তাপমাত্রাটা উপস্থিত ছিল ঢাকায়, ওই দিন শুষ্ক বাল্বের পাঠ কত ছিল 30.4, তাহলে এটাই হচ্ছে ঢাকার ওই দিনকার তাপমাত্রা। তাহলে ওই দিন তাপমাত্রায় যে বাষ্পচাপ ছিল সেটাই তো হচ্ছে বড় হাতের এফ, তাহলে সেটা কত ছিল, সেটা হচ্ছে 32.61। এইবার আমরা এই সেম কাজটা করব, কিন্তু এবার শিশিরাঙ্কের জন্য কাজটা করব। তাহলে এইটা আমি একটু কপি করে নিই, এটা আমি একটু কপি করে আপনাদেরকে বুঝাই। মনে করেন এটা আমি এখান থেকে একটু কপি করে নিলাম একটা, ঠিক আছে? ওকে, দেখেন এবার আমরা শিশিরাঙ্ক দিয়ে একটু কাজ করি। দেখেন তো আমরা ঢাকার শিশিরাঙ্ক কত পাইছিলাম, 17.2 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার শিশিরাঙ্ক কত পাইছি, 17.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ভালো কথা, একটু দেখেন তো এইখানে, এই যে এইখানে 17.2 এর আশেপাশে কে কে আছে, এই যে দেখেন 17, 17 আর 18। আচ্ছা 17 আর 18, তার মানে দেখেন আমাদের এখন এই জায়গায় তিনটা আলাদা আলাদা জিনিস দরকার। এইখানে আমাদের দেখেন 30 থাকবে না, আর এখানে আমাদের 30 থাকবে না, এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ থাকবে। আর এইখানে কি থাকবে বলেন তো, এখানে থাকবে হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। ওকে, আর মাঝখানে কত দরকার, শিশিরাঙ্ক 17.2, শিশিরাঙ্ক কত 17.2, এই যে শিশিরাঙ্ক কত 17.2, এটা আমাদের এখন দরকার। তাহলে দেখেন তো আমাদের এই পাশে কি কি চেঞ্জ করতে হবে, এখানে এই মানটা চেঞ্জ করতে হবে, এখানে এই মানটা চেঞ্জ করতে হবে, এখানে বৃদ্ধিটা চেঞ্জ হবে, এখানেও বৃদ্ধিটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখন একটু দেখেন, আপনারা একটু খেয়াল করেন তো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত, 14.56, 14.56, 14.56 মিলিমিটার এইচজি গেল। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15.48, 15.48 মিলিমিটার এইচজি গেল। ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখন আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত, 14 এত, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত। তাহলে এইখানে আমাদের কি লাগবে, এইখানে আমাদেরকে করতে হবে এখন 18 মাইনাস 17 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পচাপ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে, একটু খেয়াল করেন তো, 15.48 মাইনাস 14.56। এখন 15.48 মাইনাস 14.56 কত আসবে, 15.48 মাইনাস 14.56, তার মানে 0.92, অর্থাৎ এখানে এই বৃদ্ধিটা চেঞ্জ হয়ে কতটুকু হবে, 0.92। তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, 0.92। তার মানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য, কত ডিগ্রি বৃদ্ধির জন্য, 1 ডিগ্রি বৃদ্ধির জন্য তাপ, এই পাশ থেকে চাপ কতটুকু বৃদ্ধি পাইছে, 0.92। এখন আমাদেরকে কি বের করতে হবে, এখন জাস্ট আমাদেরকে বের করতে হবে 17 থেকে 17.2 যখন যাচ্ছে, অর্থাৎ 0.2, তখন তাপমাত্রা, তখন চাপ এখান থেকে কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি চেঞ্জ করব, আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করব হচ্ছে 17.2 মাইনাস 17 বা 0.4 না 0.2, 0.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পাবে, দেখেন 1 ডিগ্রিতে বৃদ্ধি ছিল 0.92, তাহলে 0.2 তে কত হবে, 0.2 ইন্টু 0.92, শেষ, 0.2 ইন্টু 0.92, তাহলে এখানে অ্যান্সারটা কত আসবে, 0.2
ইন্টু 0.92, 0.184, 0.184। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখান থেকে বৃদ্ধি কতটুকু ফেলো, 0.184। তাহলে ছিল এত, বৃদ্ধি পাইছে এত, তাহলে বলেন তো 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা কত হবে এখন? যা ছিল তার সাথে যতটুকু বৃদ্ধি পাইছে যোগ করে দেন। সেটা তো আমরা আগেও করেছি, তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করলাম। দেখেন তাহলে কত তাপমাত্রায় হবে এখন? 17.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেটা কত হবে? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত ছিল? 14.56 প্লাস কত হবে? কতটুকু বৃদ্ধি পাইছে? 0.184, 185। শেষ, আর কিছু লাগবে না। এটা করলে কত আসে? 0.184, 184 প্লাস 14.56, 14.744, 14.744। এইটাই হচ্ছে আমাদের ছোট হাতের এফ এর মান। এটাই আমাদের কি? ছোট হাতের এফ এর মান। কেন এটা আমাদের ছোট হাতের এফ এর মান? এই বলো সবাই, ছোট হাতের এফ কেন? কারণ ছোট হাতের এফ এর সূত্রটা কি ছিল, মানে সংজ্ঞাটা কি ছিল? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত? 17.2 ডিগ্রি সেলসিয়াস। সেই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা কত? 14.744। সেটাই কি আমাদের ছোট হাতের এফ হইছে কিনা? তাহলে তুমি এখন এই আর এর জায়গায় আর অফ ডি মানে ঢাকার আর, সেখানে তুমি ছোট হাতের এফ বাই বড় হাতের এফ বসাও। ছোট হাতের এফ হচ্ছে 14.744 ডিভাইডেড বাই বড় হাতের এফ হচ্ছে 32.61, 32.61 ইন্টু 100%। তাহলে তোমার এইখান থেকে অ্যান্সারটা কত চলে আসবে? (45.21%) অ্যান্সারটা চলে আসবে। এখানে নিচে লিখলাম 45.21%। দেখা যাচ্ছে কিনা জানি না, বাট এটা 45.21% আসবে। এই যে কাজটা, এটা আমরা করলাম ঢাকার জন্য, ঠিক আছে। এরপরটাও তাহলে আমরা আগের পেজে আসি। আমি গাইবান্ধাটা তোমাদেরকে একটু বলে দিই। গাইবান্ধাটা যখন করবা তখন তোমার ওই দিনের তাপমাত্রাটা হচ্ছে 33.6 আর কি। তাহলে তোমাকে আসলে এখানে কত লাগবে? 33.6টা লাগবে। তাহলে তুমি 33.6 আগে পরে কি দেওয়া আছে সেটা খুঁজবা। দেখো এখানে কত দেওয়া আছে, দেখো এই যে 33, 34 দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে হচ্ছে 33-এর বায়ুচাপটা লিখবা, এইখানে হচ্ছে 34-এর বায়ুচাপটা লিখবা। ওকে, তারপর 33 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বায়ুচাপটা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। ওকে, তারপর বের করতে হবে যে 33 থেকে 33.6 অর্থাৎ 0.6 বৃদ্ধির জন্য কতটুকু চাপ বৃদ্ধি পাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। যখন এই চাপ বৃদ্ধিটা পেয়ে যাবা তখন আগেরটার সাথে চাপ বৃদ্ধিটা যোগ দিয়ে দিবা। যোগ দিয়ে দিলেই তুমি বড় হাতের এফ পেয়ে যাবা। ছোট হাতের এফ এই কাজটাই করবা শিশিরাঙ্ক দিয়ে। এতটুকু কি তোমরা বাড়ির কাজ করতে পারবা? যদি পারো, দেখো আমাদের মোটামুটি সব কিছু এখান থেকে হয়ে গেছে। এই যে কুমিল্লা বোর্ড যা দেখতেছো, কোথায় আরাম বোধ করবে সেটা নিয়ে আমি একটু কথা বলি। একটু দেখো আরাম বোধ কোথায় করবে তোমরা একটু বলো তো। এই আর আপেক্ষিক আর্দ্রতা মানে বোঝায় হচ্ছে একটা জায়গায় কতটুকু জলীয় বাষ্পের পরিমাণ আছে, একটা জায়গায় রুমে কতটুকু জলীয় বাষ্পের পরিমাণ আছে। এখন এই রুমে ধরো আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 45%, আর পাশের রুমের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। এই রুমের ধরো 50%, আর না 60, ধরো একটা 60, এই রুমে ধরো আপেক্ষিক আর্দ্রতা 60%, আর পাশের রুমের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। তার মানে এই রুমে জলীয় বাষ্পের পরিমাণ কত? 60। তার মানে এই রুমে জলীয় বাষ্প নেই কতটুকুতে? 40। ওই পাশের রুমে জলীয় বাষ্পের পরিমাণ কত? 70। জলীয় বাষ্প নেই কতটুকু? 30। তুমি বলো তো কার পেট ভরা বেশি? ওই রুমে যে আছে, ওই রুমে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের পেট বেশি ভরা। সেই এনভায়রনমেন্ট চাচ্ছে না যে আমি বেশি একটা পানি শোষণ করি, কারণ আমার পেট তো অলরেডি ভরা। কিন্তু এই রুমে যে আছে তার এনভায়রনমেন্টে মাত্র 60 ভাগ পানি, আরো 40 ভাগ পূরণ করার ইচ্ছা আছে তার।
ওকে, তার মানে তার একটু খিদা বেশি। অর্থাৎ এই রুমে যখন আমি থাকবো তখন আমার শরীর থেকে ঘামটা অনেক বেশি এনভায়রনমেন্ট টেনে নেবে। কেন? কারণ তার খিদা বেশি। ওই যে এটাকে এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে একজন মানুষের 20টা ফুচকা খাওয়ার ইচ্ছা, আরেকজন মানুষের 15টা ফুচকা খাওয়ার ইচ্ছা। ঠিক আছে? তাহলে একজন মানুষ 20টা ফুচকা খাওয়ার ইচ্ছা থাকার পরেও সে 10টা ফুচকা খাইছে, আরেকজন মানুষও 10টা ফুচকা খাইছে। তাও আপনি বলেন তো খাওয়ার ইচ্ছা কার বেশি থাকবে? খাওয়ার ইচ্ছা বেশি থাকবে হচ্ছে যার 20টা ফুচকা খাওয়ার ইচ্ছা তার, কারণ তার এখনো 10টা বাকি রয়েছে। ওকে, তো ফুচকা যদি সামনে আসে সে আগে খেয়ে ফেলবে। তো এই জিনিসটাও হয় এনভায়রনমেন্টে। যার আপেক্ষিক আর্দ্রতা বেশি তার কিন্তু পেট কম, মানে পেট বেশি ভরা, সে এত বেশি ঘাম টানতে চাইবে না। যার আপেক্ষিক আর্দ্রতা কম, তার মানে সেই পরিবেশের পেট কম ভরা, সে কিন্তু অনেক বেশি জলীয় বাষ্প টানতে চাইবে। ঠিক আছে? তাহলে এবার আপনারা একটু আমাকে অ্যান্সার দেন তো, রুম নাম্বার 1 সেখানের আপেক্ষিক আর্দ্রতা 50%, রুম নাম্বার 2 সেখানের আপেক্ষিক আর্দ্রতা 55%। কোন জায়গায় মানুষ বেশি স্বস্তি অনুভব করবে? যে জায়গায় মানুষের ঘাম দ্রুত শুকাবে। মানুষের ঘাম কোথায় দ্রুত শুকাবে? যে জায়গায় মানুষের ঘাম টেনে নেওয়ার প্রবণতাটা বেশি। কোন জায়গায় প্রবণতা বেশি? যে জায়গার এনভায়রনমেন্টের পেটে বেশি খিদে। তার তার কার পেটে বেশি খিদে? যার আপেক্ষিক আর্দ্রতা কম, তার পেটে বেশি খিদে, তার পেটটা কম ভরা, তার পেটে হচ্ছে অনেক খিদে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম সিকোয়েন্সটা? আশা করি বোঝাতে পারতেছি। ওকে, তাহলে এরপরে যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। যা যা আছে প্রত্যেকটা জিনিস আপনাদের বাড়ির কাজ থাকবে। এখন দেখেন, আপনাকে আমি একটা, এই যে যদি একটা দিনের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াসে ঘনীভূত হয় তাহলে কি পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা হবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। পানির ঘনীভবনের পরিমাণ নির্ণয় করা কি আপনারা পারেন? আশা করি পারেন, বাট যদি না পারেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই। মনে করেন এই দিনের তাপমাত্রাটা কত ছিল? এই দিনের তাপমাত্রা দেখেন, শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সো এই 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস এইটা হচ্ছে ওই দিনের তাপমাত্রা, ওই দিনের তাপমাত্রা, তাপমাত্রা। আচ্ছা, ভালো কথা। গ নাম্বারে দেখেন আপনাদেরকে বের করতে হবে এই দিনের শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক যখন আপনি বের করতে যাইবেন তখনই আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন যে থিটা ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। আপনি করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে, থিটা ওয়ান মানে শুষ্ক বাল্ব, থিটা টু মানে আর্দ্র বাল্ব, সবকিছু দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ওকে, এই থিটা এর মানটা আপনার খুব সম্ভবত 22-এর কাছাকাছি কিছু একটা মান আসবে। তার মানে এটা কি? এটা হচ্ছে আপনার শিশিরাঙ্ক। এটা কি? এটা হচ্ছে আপনার শিশিরাঙ্ক। এখন ওই দিনের তাপমাত্রা 30, শিশিরাঙ্ক যদি 22 হয় কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনের তাপমাত্রাটা যদি 22-এর থেকেও কমে যায়, শিশিরাঙ্কের থেকেও কমে যায়, তখন বাকিটুকু কি হবে? বাকিটুকু ঘনীভূত হবে। কি হবে? ঘনীভূত হবে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করেন, আপনি খেতে পারেন 20টা ফুচকা এবং আপনি খেয়েছেন 18টা ফুচকা। ঠিক আছে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কিন্তু কোনো সমস্যা নেই। আপনি খেতে পারেন 20টা, খাইছেন 18টা, আপনার এখন 2টা খাওয়ার ইচ্ছা আছে। কিন্তু হঠাৎ করে আপনার একটা অসুস্থতা বাঁধলো এবং আপনার খাওয়ার ইচ্ছাটা, ক্ষুধা মন্দা দেখা দিল, খাওয়ার ইচ্ছা কমে 15তে নেমে আসলো। তাহলে দেখেন এখন আপনার খাওয়ার ইচ্ছা 15, কিন্তু পেটের মধ্যে আছে হচ্ছে আপনার 18টা। তাহলে বাকি 3টা কি হবে? আপনি বমি করে ফেলে দেবেন, রাইট? আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে বলতেছি, এটাকে একটু রিলেট করেন। তাহলে বাকি 3টা কি হবে? বাকি 3টা আপনি বমি করে ফেলে দেবেন। ঠিক এরকমই ঘটনা ঘটতেছে এই জায়গায়। ঠিক আছে? হঠাৎ করে যখন তাপমাত্রাটা কমে গেল, শিশিরাঙ্কেরও নিচে চলে আসলো, তখনই শুরু হবে হচ্ছে ঘনীভূত হওয়ার প্রক্রিয়া। তাহলে একটু খেয়াল করেন তো, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে শিশিরাঙ্ক, এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ, সেটা কি আপনার এখানে দেওয়া আছে? যদি দেওয়া না থাকে আপনাকে একটু বের করে নিতে হবে। ওই যে প্রসেসটা আমরা দেখলাম না, যে শিশিরাঙ্ক যেটা আছে 22 পয়েন্ট সামথিং, তার আগে পরে দেখবেন যে কত কত আছে, তার আগে পরে দেখে সুন্দরভাবে সেই জিনিসটা আপনি বের করবেন, কোনো সমস্যা নেই। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আপনি বের করবেন। ওকে, ভালো কথা।
এরপর 18°C তাপমাত্রা, মানে ওই দিনের যে তাপমাত্রা নেমে গেছে দেখেন সেটাতে দেওয়া আছে এই যে 18°C তাপমাত্রা। তাহলে আমরা 18°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ সেটা কত? 18°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত আছে? 15.48 মিলিমিটার এইচজি। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র এখান থেকে জানি। আমরা একটা সূত্র কি জানি? যে জলীয় বাষ্পের যে চাপ পি, সেটা সমান সমান, মানে সেটা হচ্ছে সমানুপাতিক ভরের। সেটা সমানুপাতিক কিসের? ভরের। তার মানে আমরা বলতে পারি না যে ভর সমান সমান কে ইন্টু চাপ। ভর সমান সমান কি? কে ইন্টু চাপ। ওকে, ভর সমান সমান কি? কে ইন্টু চাপ। আর শিশিরাঙ্কটা খুব সম্ভবত 26 পয়েন্ট সামথিং আসবে, খুব সম্ভবত 26 পয়েন্ট সামথিং আসবে। ওকে, তাহলে দেখেন এইখান থেকে শিশিরাঙ্কে সম্পৃক্ত যে জলীয় বাষ্পের চাপ পাবেন, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তার সাথে আপনি কে গুণ করে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটা পাবেন। কি বললাম? তার সাথে কে গুণ করে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটা পাবেন। আবার 18°C তাপমাত্রায় জলীয় বাষ্পের যে চাপটা আছে এর সাথে কে গুণ করে আপনি এর ভরটা পাবেন। ওকে, তাহলে আমি মনে করলাম এইখান থেকে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে ভর সেটা আপনি পেলেন m/26, আর এইটাকে এটার সাথে গুণ কে দিলে আপনি পাবেন হচ্ছে গুণ 2 না, গুণ কে, m/18°C। তাহলে এই দুইটা জিনিস বিয়োগ করে শুরুরটার সাথে ভাগ দেবেন, দেখবেন আপনার অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা? এটা কিন্তু একদমই ইজি। কি? একদমই ইজি। জাস্ট জলীয় বাষ্পের যে চাপটা আছে সেটাকে ভরে কিভাবে কনভার্ট করবেন, ওর সাথে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ দিয়ে দেবেন, শেষ শেষ, ডান। এতটুকু যদি আমাদের হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের যে এমসিকিউটা আছে সেই এমসিকিউ এর সেকশন। 2025 সালের কোশ্চেনে আমি কিছু কিছু জিনিস আপনাদের বাড়ির কাজ দিছি। যদি কোনো বাড়ির কাজে কোনো একটা প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে দাদা ওই জায়গাটা আমি বুঝতে পারিনি, বা ওই যেটা আপনি হোমওয়ার্ক দিচ্ছেন আমাদের জন্য একটু রেখে দিচ্ছেন সেই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমি তাহলে ওইটার উপর আবার শর্ট ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আমার সাথে কানেক্টেড থাকবেন। অনলাইন বলে যে অনলাইনে যত বেশি কানেক্টেড থাকবেন তত বেশি আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, অনলাইন বলে এটাকে কিন্তু ধিক্কার জানানোর কিছু নেই, অনলাইন একটা অনেক বড় আশীর্বাদ, অনেক বড় শক্তি কিন্তু। ওকে, তাহলে যা যা প্রবলেম থাকবে আপনাদের কোনো ভয় নেই। যদি আমার কোনো কথা না বোঝেন, কোনো কিছু না বোঝেন, কোনো হোমওয়ার্ক নাও করতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওইটার উপর শর্ট ভিডিও রেডি করব। তাহলে এখন আসেন আমরা একটু এমসিকিউ গুলা শুরু করে দেই। দেখো কি বলেছে, স্থির চাপে আদর্শ গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভর থাকবে, লেখচিত্র কোনটি সঠিক। যখন স্থির চাপ থাকে, দেখো ভি সমান সমান একটা সূত্র আছে, ভি নট 1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। এখানে কিন্তু থিটা এর মানটা অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে বসাবা। তো মনে করো এই যে ঘ নাম্বার অপশনটায় -273 আছে না থিটা, তাই থিটাটা আমরা একটু -273 এখানে বসাই দেখি। 1 প্লাস -273 বাই 273, অর্থাৎ 1 মাইনাস 1, তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 0। তার মানে -273 যখন বসাচ্ছি তখন ভি এর মানটা আসতেছে 0, অর্থাৎ এই যে -273 এ ভি হবে 0, অর্থাৎ ঘ নাম্বার সঠিক, অন্যগুলা সঠিক হবে না এই ইনফরমেশনের জন্য। ওকে, আচ্ছা, নিচের কোন লেখচিত্রটি সঠিক যখন টি স্থির? টি স্থির তার মানে কি? তার মানে হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2, অর্থাৎ PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। PV ইকুয়াল টু কনস্ট্যান্ট তার মানে PV এর মান সবসময় একই থাকবে। ধরো P3 আর V হচ্ছে মনে করো 10, তাহলে 3 10 কে 30। আবার একটু পরে P ধরো 5, তাহলে তখন V এর মান হবে হচ্ছে 6, 5 6 30, মানে গুণফলটা সবসময় 30ই হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখান থেকে যে PV এর যে মান সেটা সবসময় কনস্ট্যান্ট, যেটা সেটাই সঠিক। ওকে, বোঝা গেল? নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের চাপ 5% বৃদ্ধি করা হয়েছে, 5% করা হয়নি, 5% বৃদ্ধি করা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায়। আচ্ছা, চাপ যদি 5% বৃদ্ধি করে তাহলে মনে করো P1 হচ্ছে P, P2 কত হবে? P প্লাস P এর 5%, মানে 5 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা P প্লাস P এর 5 ডিভাইডেড বাই 100, এখান থেকে আমরা P কমন নিতে পারি, থাকবে পড়ে 1 প্লাস 5/100। এই 5/100 কে কি লেখা যায়? 5/100 লেখা যায় 1/5।
20, 5/100 কি লেখা যায় 1/20। তাহলে এখানে পড়ে থাকলো পি, এখানে হচ্ছে 20 প্লাস 1 21 ডিভাইডেড বাই 20 গেল। এতটুকু আমাদের কোনো সমস্যা নেই। এর আয়তন কতটুকু হ্রাস পাবে একটু ভালো করে খেয়াল করো তো। যদি আমরা আয়তনের কথায় আসি তাহলে P1 নির্দিষ্ট তাপমাত্রায় বলেছে, তার মানে টি স্থির, তার মানে P1V1 ইকুয়াল টু P2V2 অর্থাৎ এখান থেকে আমাদের V2 এর মানটা দিতে হবে। V2 কত হবে? V2 হবে হচ্ছে P1V1 ডিভাইডেড বাই P2। এই P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P, এখান থেকে থাকলো V1, P2 কত? P2 হবে হচ্ছে P ইন্টু 21/20। যদি কোনো একটা ক্যালকুলেশনে ভুল যায় তোমরা একটু কাইন্ডলি ওটাকে ঠিক করে নিও, রেসপন্স করো যে দাদা এই জায়গাটায় আপনার একটু ক্যালকুলেশন ভুল গেছে, তোমরা অবশ্যই ওই জায়গাটাকে ঠিক করে নিও। বাট প্রসেস এইটা দেখো, পি আর পি আমরা কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো উপরে যদি 20 চলে যায় 20/21 V1। এখন তাহলে শতকরা কতটুকু হ্রাস পাবে এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা? এই শতকরা হ্রাস এইটা হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। V1 হচ্ছে মনে করো V1ই থাকলো, মাইনাস V2 হচ্ছে 20/21 V1 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। এটার অ্যান্সার হবে হচ্ছে 4.76%। কত? 4.76%। এরপর আসো, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব ও চাপের সঠিক লেখচিত্র। স্থির তাপমাত্রায় দেখো চাপ আর হচ্ছে ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, চাপ আর ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠায় দিই তাহলে কি আসবে? সমান সমান দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, অর্থাৎ কে ইন্টু রো। তাহলে এখানে আমরা এটা y ইকুয়াল টু mx এর ফর্মুলার একটা সূত্র আমরা পাচ্ছি না, y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু mx কি মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই যেটা ক নাম্বার হবে আমাদের অ্যান্সার। এরপর আসো, স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের লেখচিত্র। স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্ব। দেখো ঘনত্ব এটা হচ্ছে তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। ঘনত্ব তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক হারে, অর্থাৎ একটা বাড়লে একটা কমে। এখানে একটা বাড়লে একটা কমে, দেখো একটা বাড়তেছে একটা কমতেছে। এই যে টি এই পাশে বাড়তেছে, এই যে দেখো এখান থেকে যদি এই পাশ থেকে দেখাই টি বাড়তেছে পি কমতেছে, আবার এই পাশ থেকে যদি দেখাই পি বাড়তেছে টি কমতেছে, পি বেড়ে যাচ্ছে টি কমে যাচ্ছে, অর্থাৎ এইটা। এরপর দেখো, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 20°C দেওয়া আছে। যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত হবে? পরিবর্তিত তাপমাত্রা তোমাকে চাইছে। দেখো তো আমাদের চাপ আর আয়তন দ্বিগুণ করা হয়েছে আর তাপমাত্রা দেওয়া আছে, আদর্শ গ্যাসের তাপমাত্রা। তাহলে আমরা এখান থেকে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? এখান থেকে T2 লাগবে, পরিবর্তিত তাপমাত্রা T2, T2টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখান থেকে এখান থেকে থাকবে হচ্ছে P2V2 ডিভাইডেড বাই P1V1 আর T1টা এই পাশে চলে আসবে। ওকে, তাহলে P2V2 কত হবে? চাপ এবং আয়তনকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2P1 ইন্টু 2V1, মানে দ্বিগুণ করা হয়েছে, P1 আর V1 কে দ্বিগুণ করা হয়েছে। ওকে, আর হচ্ছে তাপমাত্রা কত ছিল? 20°C, তার মানে 20 প্লাস 273 কেলভিন, 20 প্লাস 273 কেলভিন। এখান থেকে দেখেন P1 কাটা V1 কাটা 20 প্লাস 273 ইন্টু 2 ইন্টু 2, যে অ্যান্সারটা আসবে তার থেকে মাইনাস 273 দেবেন, তাহলে আপনি কি পাবেন? ডিগ্রি সেলসিয়াস পাবেন। তো অ্যান্সারটা আসবে আপনার 899°C। এখানে 1100 কত যেন আসবে, তত কেলভিন, মাইনাস 273°C দিলে 899°C। ওকে, আদর্শ গ্যাস অণুর ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? দেখেন আদর্শ গ্যাস অণু এটার একটা আরেকটার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। যখন কোনো আকর্ষণ বিকর্ষণ হয় তখন কিন্তু তার কোনো স্থিতিশক্তি বা বিভব শক্তি সেটাও কাজ করে না। তার মানে তার সম্পূর্ণ শক্তিটাই কি? সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে গতি শক্তি। হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা কত? সংকট তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রার পর তাপ প্রয়োগ করেও আর কোনোভাবে তাকে, যে তাপমাত্রা তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেটাই হচ্ছে সংকট তাপমাত্রা। এই হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা হচ্ছে -273°C বা 33 কেলভিন, বা কি 33 কেলভিন। ওকে, গ্যাসীয় অণুর গড় বর্গবেগ ও এর পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? দেখেন C =
মনে করেন সি সমান সমান √3RT/m, বাই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসেন, সি স্কোয়ার ইকুয়াল টু 3RT/m। তার মানে RT/m কে যদি আপনি কনস্ট্যান্ট মনে করেন তাহলে সি স্কোয়ার সমানুপাতিক টি, সি স্কোয়ার সমানুপাতিক টি। এই যে আমাদের হচ্ছে এ নাম্বার অপশন, ঠিক আছে, এ নাম্বার অপশন। গড় বর্গবেগ সেখানে কিন্তু সি ইকুয়াল টু √3KT/m আসে, KT/m। আচ্ছা, সেই গল্প পরে হবে। এসটিপিতে 4 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত? এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 4 মোল গ্যাসের গতিশক্তি কত হবে? এই ই ইকুয়াল টু কি, মোল বলেছে কিন্তু 4 মোল, যদি বলতো একটি বা 4টি সেই ক্ষেত্রে কিন্তু কেটি আসতো। তাহলে √3/2 NRT, 3/2 দেন এন হচ্ছে 4, আর হচ্ছে 8.3 ইন্টু টি এর মান এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0°C মানে 273 কেলভিন। তাহলে এইখান থেকে আপনার একটা মান চলে আসবে। মানটা কত আসতে পারে? 273কে 8 দিয়ে গুণ দেবেন, তাকে আবার 4 দিয়ে গুণ দিতে হবে, তাকে 3/2 দিয়ে গুণ দিতে হবে, যত অ্যান্সার আসে তত। এই অ্যান্সারটা আপনারা একটু বের করে নেবেন। কম্পনরত কণার ক্ষেত্রে স্বাধীনতার মাথাপিছু মোট, দেখেন স্বাধীনতার মানটা হয় হচ্ছে এফ, এই এফ এর সাথে গুণ হয় হচ্ছে হাফ কেটি। তাহলে মাথাপিছু মোট বন্টিত শক্তি কত? এই যে এইটা হাফ কেটি, হাফ কেটি। আর স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, এই স্বাধীনতার মাত্রাটা হচ্ছে এফ। ওকে, হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস যে একা একা থাকে, সেই হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা হবে 3। 3 এক পারমাণবিক, তার মানে 3। দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? 5। দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5। ওকে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি? দেখেন বায়ুমণ্ডলে যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়, আমি আপনাকে বলেছিলাম না যে বায়ুমণ্ডলের একটা তাপমাত্রা আছে, হঠাৎ করে সেই তাপমাত্রাটা ওই দিনের শিশিরাঙ্কের নিচে চলে আসে, তখনই ঘনীভূত হওয়া শুরু হবে। সেই ঘনীভূত হলে সেটা বিভিন্ন আকারে পড়ে, যেমন শিশির আকারে পড়তে পারে, কুয়াশা আকারে পড়তে পারে, আর হচ্ছে বৃষ্টি আকারে পড়তে পারে, কিন্তু সেটা আসলে ঝড় আকারে পড়ার সম্ভাবনাটা একদমই নেই। তার মানে বাকিগুলা ফল, কিন্তু এই যে ঝড়, এই ঝড়টা হচ্ছে ফল না। তার মানে মূল অ্যান্সারটা কত হবে এটার ক্ষেত্রে? সি নাম্বার অ্যান্সার হবে। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? শিশিরাঙ্ক আমরা বলতে একটা তাপমাত্রাকে বুঝি। কি কে বুঝি? তাপমাত্রা। ওই যে আমরা শিশিরাঙ্ক মানে কত, ওই যে 22 পয়েন্ট বা 26.6, 22.2, 18 পয়েন্ট সামথিং, এই জিনিসগুলো আমরা শিশিরাঙ্ক নিয়ে কাজ করতেছিলাম না? তার মানে শিশিরাঙ্ক মানে কিন্তু একটা তাপমাত্রা। শিশিরাঙ্ক মানে তাপমাত্রা। দেখেন এটা আবারও আসছে, এটা ময়মনসিংহ বোর্ডে আবারও আসছে। বাষ্পায়ন নির্ভর করে না কিসের উপর? এর অ্যান্সার হবে তরলের আয়তনের উপর। তরলের আয়তনের উপর। তরলের আয়তনের উপর নির্ভর করে না, তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তরলের যে পরিমাণ, সেই পরিমাণের উপর নির্ভর করে, কিন্তু তরলের আয়তনের উপর নির্ভর করে না। কোনটি সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য নয়? দেখেন সম্পৃক্ত বাষ্পচাপ কখনোই বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, সেটা বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না। তার মানে বয়েল আর চার্লসের সূত্র যে মেনে চলে, এইটা হচ্ছে তার বৈশিষ্ট্য নয়। কোন স্থানে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হলে তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে? একটু চিন্তা করেন তো, যে কোনো স্থানে শিশিরাঙ্ক যদি বায়ুর, এই যে আর ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। তার মানে শিশিরাঙ্ক, ধরেন একটা স্থানের বায়ুর তাপমাত্রা 22, শিশিরাঙ্ক 22, তাহলে 22°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? মনে করেন হচ্ছে 100। তাহলে এখানে এফ এর মানও যা হবে, নিচের এফ এর মানও তাই হবে। ফলশ্রুতিতে এখানে হবে হচ্ছে এফ ইকুয়াল টু এফ, এফ ইকুয়াল টু এফ। তার মানে এফ ডিভাইডেড বাই এফ এর মান কত হবে? 1, অর্থাৎ 1 ইন্টু 100%। তার মানে হচ্ছে অ্যান্সার হবে 100%। যদি কখনো সমান হয়ে যায় তাহলে অ্যান্সার হবে কি? 100%। আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক, সিক্ত বা থার্মোমিটারের পাঠের পার্থক্য, পাঠের যদি পার্থক্য কম হয় তাহলে আর্দ্র আবহাওয়া, হ্যাঁ ঠিক আছে, কম হলে আর্দ্র আবহাওয়া, বেশি হলে শুষ্ক আবহাওয়া, হঠাৎ হ্রাস পেলে নিম্নচাপ, সবই ঠিক আছে। ওকে, তার মানে অ্যান্সার কিন্তু আসলে তিনটাই সঠিক। অ্যান্সার কি? তিনটাই সঠিক। একটু খেয়াল করেন, এর পরেরটা কিন্তু এটার উপর নির্ভর করতেছে অনেকটাই। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা যন্ত্রে দুইটি থার্মোমিটার তাপমাত্রার পার্থক্য হঠাৎ বেড়ে গেল। একটু দেখেন তো, আগে আমরা কি পড়লাম? যদি বেশি হয়, যদি বেশি হয় তাহলে শুষ্ক আবহাওয়া নির্দেশ করে। তার মানে এখানে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেয়েছে, ভিজা কাপড় তাড়াতাড়ি শুকাবে। আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলেই কিন্তু ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 2 আর 3।
কোনো স্থানে শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, ডান। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সর্বোচ্চ, ঠিক আছে, ডান। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ঘনীভূত হতে শুরু করে, ইয়েস। তার নিচে আসলে আরো ঘনীভবন ঘটে, ডান। তাহলে 1, 2, 3, তিনটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসেন, তিনটি গ্রাফ পিভি, এই পিভি এর ক্ষেত্রে কোনটা সঠিক, মানে বয়েলের সূত্র অনুযায়ী কোনটা সঠিক? দেখেন, পি সমানুপাতিক 1/v, তাহলে সেই ক্ষেত্রে পি আর ভি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ওকে। তার মানে পি বাড়লে ভি কমে, ভি বাড়লে পি কমে, অর্থাৎ এটা সঠিক, ওকে। 1/পি আর ভি এর গ্রাফটা কেমন হবে? দেখেন, পি সমানুপাতিক 1/ভি, তো তাহলে পি সমান সমান কে ইন্টু 1/ভি। তাহলে এইখান থেকে আমরা যদি 1/পি করি, দেখেন তো 1/পি করলে কি আসবে? 1/পি করলে আসবে হচ্ছে, দাঁড়ান আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। হ্যাঁ, 1/পি করলে আসবে হচ্ছে এখান থেকে 1/কে ইন্টু ভি, 1/পি করলে এটা আসবে। তো যদি আমরা ভি কে ওয়াই অক্ষে রাখতে চাই, ভি কে একটু ওয়াই অক্ষে রাখেন, এই যে ভি কে আমরা ওয়াই অক্ষে রাখলাম, তাহলে কে কে এই পাশে আনলাম আর 1/পি দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন তো এইটা কি একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স ফর্মুলা না, এম এক্স ফরম্যাট না? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে সেটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা, তার মানে 2 নাম্বারও সঠিক। এটা সঠিক না, এটা সঠিক না, কারণ পিভি এর গ্রাফ এমন হবে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের মোটামুটি সবই কমপ্লিট। 2025 সালে যা যা আসছিল আমরা সবই কমপ্লিট করে ফেলেছি। আশা করি আপনাদের এই ধরনের জিনিসপত্রে আর কখনোই কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা হচ্ছে অবশ্যই আরেকটু ডিটেইলড বা আরেকটু অ্যানালাইসিস করা একটা প্রোগ্রাম চাচ্ছেন, আরেকটু গোছানো প্রোগ্রাম চাচ্ছেন, বা 1-to-1 মেন্টরশিপ যেখানে থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই কোর্সটা সম্পর্কে একটু দেখতে পারেন। আমাদের এই কোর্সটার যে লঞ্চিং সেটা খুব দ্রুতই আসবে। কোর্সের প্রাইস মাত্র 600 টাকা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের এখানে কন্ট্যাক্ট করিয়েন। এখানে মোটামুটি আমরা টাইপ ওয়াইজ বিগত 10 বছরের যা যা কিছু আসছে সবকিছু পড়াবো। তো সেই ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাঁধানোর মতো কোনো প্রশ্নই আপনার থাকবে না আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখিয়েন। অবশ্যই এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা এই হোয়াটসঅ্যাপে একটা নক দিলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম, কোন কলেজে পড়তেছেন, এই জিনিসগুলো একটু মেনশন করিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো। উইশিং ইউ ভেরি 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 গুড লাক।